চলছিল আকাশের সাথে। মিজান হাসে। নীলয় তাকে গুলি করে মেরে ফেলে, কিন্তু আকাশকে আর খুঁজে পায় না নীলয়। সেখানেই মিশনটা কমপ্লিট হয়। কেবল বেঁচে থাকে আকাশ ও নিলয়। তারপর নিলয়ের প্রমোশন হয়। নিলয় ছুটি নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। এরপরে সবকিছু ঘটে গেছে, কিন্তু হ্যাকার কি আকাশ হতে পারে? নিলয়ের থেকে সবকিছু শুনে তবে কি সেই হ্যাকার আকাশ হবে নাকি অন্য কেউ? নিলয় বুঝতে পারে না। সে জানে না কি করবে এখন। তবে সে ঢাকাতে যাবে। সেখানে তার অফিস। তাকে সেখানে যেয়েই সবকিছু করতে হবে। স্যার, আকাশ কি আমাদের সাথে গেমস খেলছে? হতেও পারে, কারণ ওদের নেটওয়ার্ক অনেক বড় ছিল। চলো আমরা ঢাকাতে যাই। নিলয় সবকিছু রেডি করে ফাহি আসে নিলয়ের কাছে। ফাহি এসে নিলয়কে বলে, আমাকেও নিয়ে চলো, আমি তোমার সাথে যেতে চাই। কিন্তু আমার সাথে থাকলে তোমার রিস্ক আছে, তুমিও মরতে পারো। তবুও আমি তোমার সাথেই যেতে চাই। কিন্তু নিলয়, নিয়ে যা ফাহিকে, তোর কাছেই রাখ, কারণ মেয়েটা এখন এতিম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে নাও। ফাহি দৌড়ে চলে যায় রেডি হতে। ওরা কিছু সময় পর গ্রাম থেকে শহরে চলে আসে। নিলয় তার অফিসে যাচ্ছিল। হঠাৎ একটা মেয়ে সুইসাইডের জন্য গাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ির ড্রাইভার কষে ব্রেক করে। নিলয় বলে, অর্ক, দেখো তো কি হয়েছে। আচ্ছা স্যার, যাচ্ছি। অর্ক, শুভ্র, রাফাত নামে গাড়ি থেকে তিনজন অফিসার এসে মেয়েটার কাছে দাঁড়ায়। মেয়েটা মাটিতে পড়ে আছে, গায়ের জামা ছেঁড়া। অর্ক তার গা থেকে কোট খুলে মেয়েটার গায়ের উপর দিয়ে দেয়। মেয়েটার মুখে রক্ত লেগে আছে। অর্ক বলে, কি আপনি এভাবে গাড়ির সামনে আসলেন যে? মরতে চান নাকি? আমাকে মেরে ফেলুন, গাড়ি থামালেন কেন? আমাকে মরতে দিন। পাগল নাকি আপনি? চেহারা দেখে তো পাগল মনে হয় না, ভদ্রঘরের মেয়ে মনে হয়। শুভ্রের কথা শুনে মেয়েটা উচ্চ স্বরে হাসতে থাকে। ওদের দেরি হচ্ছে দেখে নিলয় গাড়ি থেকে নামলো। ওদের সামনে আসে। নিলয় তাকিয়ে থাকে মেয়েটার দিকে। মেয়েটা তখনও হাসছে। মনে হচ্ছে মেয়েটা পাগল। না, সে পাগল নয়। কি হয়েছে আপনার? আপনারা শুনে কি করবেন? আপনাদের মতো মানুষ তো শুধু মজা নিতে পারেন। আমার মতো মেয়ের কথা শুনে আপনাদের অনুভূতি জাগবে। বিচারাতে নিয়ে যাবেন, আহ্বান করবেন। কি বলছেন এসব? যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দেন। কি বলবো আমি? কি শুনতে চান? আমার মতো বেশ্যার থেকে আপনারা কি উত্তর আশা করেন? আপনাদের মতো মানুষ শুধু মজাই নিতে পারেন, আর আমরা শুধু বিচারাতে সময় দিতে পারি। একটু শ্বাস নিন। আপনি আপনি যেমনই হন, আমাদের তাতে অসুবিধা নেই। আপনি মরতে কেন চেয়েছিলেন সেটা বলেন। যদি না চান তবে সবাই চলো। ওনাকে ওনার মতো ছেড়ে দাও সবাই। উপকার করার ইচ্ছা ছিল, তিনি চান না। চলো সবাই। সবাই উঠে দাঁড়ালো, গাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই মেয়েটা বলে, পারবেন আমার উপকার করতে? পারবেন আমার ক্যান্সারে পড়ে থাকা মায়ের জন্য রোজ 5,000 টাকা খরচ করতে? সেটার জন্যই আমি আজ পতিতা। আর এই পতিতার কথা কেউ শুনতে চায় না। পতিতা তো আমি হতে চাইনি। সারা টাকা না দিয়ে শরীরের উপরে নির্যাতন করে। আমার মতো অনেক মেয়েকে তারা আটকে রেখেছে। যখন যার প্রয়োজন তাকে নিয়ে মজা মাস্তি করে সেটা জানোয়ার রূপী মানুষেরা। জানেন, মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়? না, আমি এটা বিশ্বাস করি না, আমি মানিও না। মানুষ সৃষ্টির সেরা নিকৃষ্ট জানোয়ার। এই কথাই যদি আমার সৃষ্টিকর্তা আমাকে জাহান্নামেও দেয়, তবুও তিনি জানবেন আমি কথাটা কেন বলেছি। নীলারা থমকে যায়। ওরা দুটো গাড়িতে করে ঢাকাতে আসছিল, কিন্তু ঢাকাতে আসতেই একটা নির্জন রাস্তায় হঠাৎ গাড়ির সামনে একটা অচেনা অজানা মেয়ে এসে পড়ে। সে সুইসাইড করতে চায়, কিন্তু কেন? পরিচয়ে সেই মেয়েটি একজন পতিতা। নীলয় কথাগুলো শুনে মেয়েটার কাছে যায়। মেয়েটার সামনে বসলো। মেয়েটা জোরে জোরে শ্বাস নিতে থাকে। নীলয় মেয়েটার পায়ের দিকে তাকায়, রক্ত লেগে আছে। মেয়েটাকে বলে, সৃষ্টিকর্তা আমাদের সাথে সবসময় এক্সাম নিয়ে একটা মজার গেমস খেলে। তার সৃষ্টিতে কোনো অভিযোগ রাখতে নেই, তবে জাতির ভিতরে ভালো খারাপ সবটাই থাকে। আপনি ভালো, আমি খারাপ। সে ভালো ও খারাপ, এটাই চলে আসছে সেই প্রথম নবীর ছেলেদের থেকে। আপনি একটা ছেলের থেকে লাঞ্ছিত হবেন, দেখবেন আরও একটা ছেলে এসে আপনার জন্যই প্রতিবাদ করছে। তাই সবাইকে একই দৃষ্টিতে দেখা
সগিরা গুনাহ। আপনি বলুন কি হয়েছে? উপকার যদি করতেও না পারি উপহাস করব না। মেয়েটা অপলক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে। ছেলেটার চেহারাতে একটা আলাদা মায়া আছে। দেখতে ফর্সা, তবে বেশ লম্বা। মেয়েটার তো আর কিছু রক্ষা করার নেই। এই ছেলের থেকে সে কি বা রক্ষা করবে, কি বা রাগ দেখাবে? মেয়েটা শব্দ ছাড়া হাসলো। হাসি থামিয়ে দিয়ে মেয়েটা বলল, আমি রিয়া। পরিবারের একটাই মেয়ে আমি। বস্তিতে থাকতাম। আমার বাবা ছিল একজন মিথ্যুক। মানুষের থেকে মিথ্যা বলে অনেক অনেক লোন নিয়েছিল। অনেক টাকা ধার করে নিজের মতো করে চলতো। একটা সময় জানতে পারি তার ধারের টাকা 30 লাখে গিয়ে পৌঁছায়। এসব শুনে আমরা খুবই হতাশ হয়ে পড়ি। প্রতিদিন টাকার জন্য আমাদের বাড়িতে কেউ না কেউ আসতো। সকালে ঘুম থেকে উঠে কাউকে দরজার সামনে দেখতাম, আবার কাউকে ঘুমাতে যাওয়ার আগেও দেখতাম বাড়িতে বসে আছে। যখন তারা শুনতো বাবা বাড়িতে নেই, তখন গালি দিত বাবাকে, কুত্থার বাচ্চাটা টাকা নিয়েছে, সময় চেয়েছে পরিশোধ করবে, কিন্তু করেনি। বাড়িতে পাই না, শালা তার মা মেয়েকে নিয়ে বেশ্যার ব্যবসা করলে তো পারে, টাকা পেত অনেক। আমাদের টাকাও তো শোধ হতো নাকি? এইসব কথা শুনে আমার কেমন লাগতো বলেন? হঠাৎ একদিন ঘুম ভাঙতে দেখি বাবা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। জানেন, বাবার পাওনাদারেরা তার লাশের উপরে থুতু ছিটিয়ে গিয়েছে। তাকে ওরা মাফ করেনি, আমাদেরকে বলেছে টাকা পরিশোধ করতে, না হলে আমাদের সাথে যা ইচ্ছে করবে। রিয়ার কথা শুনে নিলয়রা চুপ হয়ে গেছে। কি বলবে বুঝতে পারছে না। কারো মুখে কোনো কথা নেই, সবাই বোকার মতো তাকাচ্ছে একে অপরের দিকে। রিয়া আবার বলে, চলছিল কোনো রকমে। হঠাৎ একটা লোক আসে আমাদের বাড়ি। 30 বছর বয়স হবে তার। লোকটা এসে জানায় আমার বাবা তার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে। তিনি 3 লাখ টাকা মাফ করে দিয়ে 2 লাখ টাকা চায়। লোকটাকে ভালো লেগেছিল। অন্যরা কত খারাপ ব্যবহার করেছে, কিন্তু তিনি খারাপ ব্যবহার করেননি। এইভাবে প্রায়শই রশিদ নামের লোকটা আমাদের বাড়িতে আসতে শুরু করে। একদিন আমার মা অনেক অসুস্থ হয়ে যায়, রক্ত বমি করতে শুরু করে। কি করব বুঝতে পারি না। চিৎকার করে কেঁদেও কাউকে পাইনি। কেউ এগিয়ে আসে না আমার কান্নার কথা শুনেও। দিশেহারা হয়ে পড়ি আমি। হঠাৎ রশিদ লোকটা আসে আমাদের বাড়িতে। তিনি আমার মাকে দেখে বলে, কি হয়েছে ওনার? বমি করেছে যে, হাসপাতালে নিয়ে যেতে হবে তাকে। কিন্তু হাসপাতালে নিলে অনেক টাকার দরকার, আমার কাছে টাকা নেই। চিন্তা নেই, চলুন আমার সাথে। এরপর লোকটা রিয়ার মাকে হাসপাতালে নিয়ে যায়। রিয়া বুঝতে পারে না লোকটার উদ্দেশ্য কি। এরপর রিয়ার মায়ের চিকিৎসা করা হয়। জানা যায় তার মায়ের ক্যান্সার হয়েছে, রিকভার হবে যদি রোজ মেডিসিনের ব্যবস্থা করা যায়। লোকটা তখন রিয়ার কাছে যায়। রিয়া কাঁদছে, তার মার সামনে শোয়া। লোকটা বলে, কাঁদবেন না, আমার কাছে একটা কাজ আছে। একটা অফিস আছে যেখানে তুমি সব কিছু ধোয়া মোছার কাজ করবে। মাসে 15,000 টাকা বেতন। তুমি যদি চাও তাহলে আমার সাথে যেতে পারো। কিন্তু আমার মা। তুমি এসে দেখে যাবে প্রতি সপ্তাহে 3 বার। জামা, লোকটা ভালো। রিয়া এই অবধি কথা বলে থামলো। নিলয়দের দিকে তাকায় না, সে মাঠের দিকে তাকিয়ে আছে। নিলয় জায়গার মাঝে মাঝে মোটর বাইক আর ট্রাক বাস আসা যাওয়া করছে। নিলয়রা চুপচাপ রিয়ার কথা শুনতে থাকে। রিয়া আবার বলল, আমি গিয়েছিলাম সেই লোকের সাথে। প্রথমে বুঝতে পারিনি সে আমাকে কোথায় নিয়ে গেছে। পরে বুঝেছিলাম ওটা একটি পতিতালয়, তবে ছোটখাটো নয়, উন্নত মানের পতিতালয়। সেখানে আমাকে পরিষ্কারের কাজে নয়, বরং রশিদ আমাকে সেখানে বিক্রি করে দিয়েছিল। আর আমাকে বিক্রি করা টাকা দিয়ে সে আমার মায়ের চিকিৎসার খরচ দিয়েছিল। সেখানে কত নির্যাতন, কত লাঞ্ছনা। এলাকার মানুষ অনেক কথা শোনায়। সবকিছু রশিদ নিজেই জানিয়েছে। অন্য পাওনাদারদের বলেছে রিয়া সব টাকা শোধ করে দেবে, কারণ সে একটি মদের বারে ও পতিতালয়ে কাজ করছে। আমিও দালাল। রিয়াকে কারোর সাথে লাগলে আমার সাথে যোগাযোগ করতে। আমি এলাকাতে যেতে পারতাম না, আমাকে সবাই বলে গালি দিত। আমাকে তখন সবাই বিছানায় শোয়ানোর অফার করতো। দাম উঠতো 500 থেকে 5,000। সবকিছু করেছে রশিদ, কিন্তু পতিতালয়ের মালিকের সাথে আমার প্রথম বিছানায়। আমাকে সারা রাত নির্যাতন করে। পা জড়িয়ে ধরে বলেছিলাম, ভাই, আপনি আমার ধর্মের ভাই হন, আমাকে এখান থেকে যেতে দিন, আমি এই কাজ করতে আসিনি। আমাকে লোকটা অনেক মারে, আমার গা থেকে সব কাপড় ছিঁড়ে খুলে ফেলে। আমাকে বলে, তুই জানিস কোথায় এসেছিস? এটা আকাশের এরিয়া, আমার প্রতিষ্ঠান এটা।
জায়গাটা ছিল 3 তলা, তবে সদর দরজা ছিল 2টা, সামনে আর পেছনে। আকাশ আর ওর সঙ্গীরা একসাথে থাকতো। মেন সদর দরজা ছিল সামনে দিয়ে, আর নিচতলাতে ছিল মাদ্রাসা। শুনে অবাক হচ্ছেন? আমিও অবাক হয়েছিলাম যখন দেখেছিলাম আমাকে মাদ্রাসাতে আনে। ভেবেছিলাম এখানে পরিষ্কারের কাজ করানো হবে, তবে ভুল ছিলাম। মাদ্রাসার পেছনে যে জায়গা, মানে আরেকটা দরজা আছে, সেখান দিয়ে রাতের বেলায় মানুষের আসা যাওয়া চলে। ওপরে 2 তলাতে চলে পতিতাবৃত্তি, আর দিন হলে নিচতলাতে চলে ছোট বাচ্চাদের মাদ্রাসা। আকাশের প্ল্যান এটা, যেন কেউ সন্দেহ না করে। আমার মতো মেয়েদেরকে এই জন্যই ওরা বন্দি করে রেখেছে, যাতে করে এই সব কিছু ফাঁস না হয়। আজকে আমি একজন কাস্টমারের সাহায্যে বের হতে পেরেছিলাম, সেই লোকটাকে ওরা মেরে ফেলেছে। আমি পালিয়ে মায়ের কাছে গিয়েছিলাম, মাকে ওরা মেরে ফেলেছে। আমাকে ধরে অনেক মারে, কিন্তু আবার পালিয়ে এসেছি এখানে। বেঁচে থাকার স্বাদ চলে গেছে। ওদের হাতে মরার চেয়ে নিজেই মারা যায়, সেটাই শান্তির। আচ্ছা, আল্লাহ তো সবকিছু দেখছে, তাই না? শুনেছি মুমিনদের জন্য নাকি পরীক্ষাটা অনেক কঠিন। আমার জীবনটা কি পরীক্ষা ছিল? আমার দোষটা কি বলবেন? আমি নিজেকে মারলে কি অনেক শাস্তি পাবো? আল্লাহ কি এগুলো দেখে না? ওদের কি শাস্তি হয় না? আমাকে প্রতি রাতে করধর্ষণ করতে জানেন? কেন করতে জানেন? কারণ আমি বারবার সেখান থেকে চলে আসতে চাইতাম, অন্য মেয়েদেরকে চলে যাবার কথা বলতাম। ওরা 5 জন মিলে আমাকে প্রতিটা ঘন্টা এক একজন করে এসে রেপ করতো। আমার শরীরে অনেক জায়গাতে ব্লেডের দাগ। বলুন না, মানুষ কি তাহলে সৃষ্টির সেরা জীব, নাকি মানুষ সৃষ্টির সেরা জানোয়ার জীব? বলুন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, নাকি ওদেরকে করবে? আমার মৃত্যুটা কি সমাধান নয়? আমার মরাটা কি উচিত নয়? ওদের তো অনেক টাকা, ক্ষমতা, ওরা দিব্যি আছে। মরছি কারা? এই আমরা। আর ওরা ঠিকই বেঁচে থাকে, আর সেটা বহাল তবিয়াতেই বাঁচে। রিয়ার কথা শুনে সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো, গাড়ির কাছে আসলো নিলয়। অর্ক আসে নিলয়ের পাশে। নিলয় বলে, শুয়োরের বাচ্চা আকাশকে আমি এবার মেরে ফেলবো। সে আমার মা বাবাকে মেরেছে। আমি রাষ্ট্রপতির সাথে দেখা করব। আমার ইমার্জেন্সি মিশন দরকার, আর এই মিশনে আকাশের মতো জানোয়ারকে কুকুরের মতো মারবো। স্যার ঠান্ডা হন, মেয়েটার কাছে আমাদের অনেক জিজ্ঞাসা করার আছে, আপনি গাড়িতে বসুন। না, চলো রিয়ার কাছে। নিলয় আসলে অর্ক রিয়াকে প্রশ্ন করে, আকাশের সাথে আর কে কে আছে? ফারহান, নয়ন, নাজিম, সুজন আছে, তাই না? হ্যাঁ। আপনারা কিভাবে জানেন? ভয় নেই, আমরা প্রশাসনের লোক, আমরা সেনাবাহিনী, আমরা পুলিশ নই। ভয় নেই আপনার। আর ওরা 5 জন অনেক কিছু বিজনেস করে। ওরা মানুষকে মেরে তার কিডনিও খুলে নেয়। আমাদের অনেকদেরকে ওরা মেরেছে। ওই যে মাদ্রাসাতে ছেলেরা পড়ে না, ওরা প্রতি মাসে একজন করে বাচ্চা নিয়ে পাচার করে, নয়তো তাদের কিডনি, লিভার, চোখ পাচার করে দেয়। ওরা এরকমই ডেঞ্জারাস। অর্ক, ওকে গাড়িতে নাও, আমাদের ক্যান্টনমেন্ট হাসপাতালে তাকে ভর্তি করাও, আর ওদের ঠিকানাটাও তুমি নিয়ে রাখো। নিলয়ের কথা মতো সেটাই করা হয়। রিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচে। রিয়ার এখন শান্তি অনুভব করছে। নিলয়ের কথা তার কানে বাজতে থাকে। সে বলেছিল সব মানুষকে এক ভাবা ঠিক না, সেটাই যেন সত্য হচ্ছে। নারী এক পুরুষের কাছ থেকে ধর্ষণ হলে আরেক পুরুষ তাকে সে বাঁচানোর চেষ্টাই করে। সেটাই হলো, নিলয় তাকে বাঁচিয়ে নিল। নিলয় রাষ্ট্রপতির সামনে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরেই নিলয়ের স্থান। সে যে প্রধান সেনাপতি, তার কথাতেই দেশের সব সেনাবাহিনী চলে। নিলয়ের পরিবারকে মারা হয়েছে, সেটা রাষ্ট্রপতি জানে। নিলয়কে বলে, তোমার মা বাবার মৃত্যুতে আসতে পারিনি নিলয়, আমি খুব দুঃখিত। সমস্যা নেই স্যার, তবে আমি একটা মিশন করব। অনুমতি নিতে আসিনি, তবে এই মিশনে অনেক কিছু রিভিল হতে পারে। আপনাদের রাজনীতির দলের কোনো সদস্য থাকতে পারে, এমনকি সে মরতেও পারে। আর আমি জানি আমার মা বাবাকে কে মেরেছে, তাই ওটার জন্য মিশন শুরু করব। ঠিক আছে, তুমি সাবধান, তোমার অফিসের জন্য না মরে। বাকিটা আমি সামলে নিব। ওকে স্যার। নিলয় বের হয়, গাড়িতে উঠতে যাবে। ঠিক তখনই সে তার গাড়ির সামনের ডিক্কির উপরে ট্যাব দিয়ে আটকানো একটি পুতুল দেখতে পায়। নিলয় পুতুলটা হাতে নিল। পুতুলটা গভীর ভাবে দেখতে থাকে। পুতুলের গায়ে লেখা পুতুলের পেটে চাপ দিতে। নিলয় পুতুলের পেটে চাপ দেয়, তখনই পুতুল বাঁচতে শুরু করে। হ্যাকারের জগতে সৃষ্ট হলো হ্যাকার নিজেই,
এখানে সে নিজের ক্ষমতা নিজেই তৈরি করে। তোমাকে ওয়েলকাম মাই ডার্ক সিটি। মনে রেখো নিলয়, অ্যানাকোন্ডা সবল দেয় না, পেঁচিয়ে শিকারের শ্বাস রোধ করে মেরে ফেলে, তারপর হা করে গিলে খেয়ে ফেলে। যাও, নতুন মিশনের জন্য শুভকামনা রইল। নীলা অবাক হয়, কে এই হ্যাকার? তাকে চ্যালেঞ্জ দেয় সরাসরি। মিশরের কথাও জানতে পারে কিভাবে? রিয়া নামের মেয়েটির থেকে ঠিকানা নেয় নিলয়। মারিয়াকে ডাকে সে। মারিয়াকে নিলয়ের প্ল্যান বলে। মারিয়া মাদ্রাসাতে এসেছে, গায়ে তার অল্প দামের পোশাক। সে মাদ্রাসার মাঠে ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ একটা মেয়ে আসে, গায়ে বোরকা। মেয়েটার নাম সাদিয়া। সাদিয়া এসে মারিয়াকে প্রশ্ন করে, কি চাই? কে তুমি? এখানে এসে ঘুরঘুর করছো যে? আপা, আমার বাবা মা নেই, ভাইয়ের সাথে থাকি। ভাই নেশা করে, আমাকে মারে, তাই বাড়ি থেকে চলে এসেছি। মাদ্রাসা দেখে এখানে এসেছি। সকাল থেকে কিছু খাইনি আপা, আমাকে কিছু খেতে দেবেন? হ্যাঁ, কেন দিব না, ভিতরে আসো। সাদিয়া মারিয়াকে ভেতর নিয়ে যায়। সাদিয়া তার গা থেকে বোরকা খুলল। মারিয়াকে বলে, তোমাকে দেখি, মুখের উপর থেকে ওড়না সরাও, আমি খাবার আনছি। আচ্ছা আপা। মারিয়া তার মুখ থেকে কাপড় সরালো। দেখতে বেশ সুন্দরী। মারিয়ার চোখ মুখ দেখে সাদিয়া অবাক হয়। মেয়েটা অনেক সুন্দর। সাদিয়া মারিয়াকে ভেতরে রেখে বাহিরে আসে। আকাশকে কল দেয় সাদিয়া। আকাশ রিসিভ করে। কি হয়েছে, রিয়াকে খুঁজে পেয়েছিস? শালি যে এখন কোথায়? মনে হয় মরছে, তবে স্যার একটা খবর দেওয়ার আছে। নতুন বাচ্চা আসছে নাকি ভর্তি হতে? সবকিছু ফ্রি করে দে, বাকিটা আমরা পরেই দেখবো। বাচ্চা না স্যার, যাই এসেছি আপনি শুনলে আমার বেতন বাড়িয়ে দিবেন। কি এসেছে? রিয়া চলে গেছে, কিন্তু আমার কাছে এমন একটি মেয়ে এসেছে যাকে দেখলে আপনি পাগল হয়ে যাবেন। মেয়েটা কিন্তু সেই রকম সুন্দর, আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে। মেয়েটার কেউ নেই, মেয়েটা এতিম, মানে ভাইয়ের সাথে থাকে। ওর ভাই তাকে মেরেছে বলেই বাড়ি থেকে চলে এসেছে। আপনার বিজনেস প্রসারিত করতে আর কত কি করব, এবার নিশ্চয়ই বেতন বাড়াবেন। হ্যাঁ ঠিক আছে, মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে রাখ, তোর টাকা বেশি দিব আজ। সাদিয়া খুশি হয়ে যায়। সাদিয়া আকাশের লোক। মাদ্রাসা সামলায় দিনে আর রাতে সামলায় প্রতিটা মেয়েদের। দিনের বেলা এই জায়গাটা একদম চেঞ্জ। সামনে দিয়ে যেন মাদ্রাসা আর পেছন দিয়ে পতিতালয়ে আসা ব্যক্তিদের চলাচল। আকাশ মাদ্রাসাকে বিজনেস হিসেবে ব্যবহার করেছে। মাদ্রাসাটা দিয়েছে নামে, যেন সবার সামনে তার কোনো প্রমাণ না থাকে, যেন সে সবার কাছে ভালো থাকতে পারে। কিন্তু আকাশ জানে ভেতরে কি কি চলে, আর এটাই তার বিজনেসের আসল রহস্য। সাদিয়া খাবার বানাচ্ছে। মারিয়া সেই রুমে একটা ছোট্ট ক্যামেরা বসিয়ে দেয়, তারপর সবকিছু ভিডিও করে। এমনকি সাদিয়া যা কথা বলেছে ফোনে, সেটাও মারিয়া আড়ালে দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছে। সাদিয়ার ঘরে একটা কম্পিউটার, সেখানে একটা ডিভাইস সেট করে এসেছে। অর্কর সাথে সাথে সাদিয়ার কম্পিউটার হ্যাক করে নিয়েছে। নিলয় সবকিছু দেখছে। নিলয়ের প্রথম কাজ শেষ। মারিয়ার কানে ব্লুটুথ লাগানো হলো। ছোট্ট একটি ডিভাইস, দুলের মতোই, দুলের সাথে সেট করা, যেটা নিলয় তার স্পেশাল ফোর্সের দ্বারা বানিয়েছে এবং সেটা স্পেশাল মিশনের জন্য ব্যবহার করা হয়। মারিয়ার কথা শোনা যাচ্ছে এখন। স্যার এখন কি করব? আপাতত সাদিয়া যা বলবে তাই করো। তোমার চুলের ভিতরে যে ক্যামেরা আছে সেটার থেকে সামনে দেখতে পাচ্ছি, তাই সময় মতো কি করতে হবে বলে দেব। এখনো প্ল্যান এ চলমান আছে। ঠিক আছে স্যার। সাদিয়া খাবার নিয়ে তার রুমে আসলো। মারিয়া বসে কাঁদছে। সাদিয়া এসে মারিয়ার গায়ে হাত বোলায় আর বলে, কাঁদছো কেন মেয়ে? আমি কোথায় যাব, কি করব সেটা ভেবেই কাঁদছি। এই চিন্তা তোমার করতে হবে না, আমার কাছে অনেকগুলো কাজ আছে, তুমি চাইলে সেটা করতে পারো। কি কাজ বলুন, আমি করব। আপনি আমার যেন নিজের বোন, আপনি যা বলবেন আমি করব। তবে আমার চিন্তা হচ্ছে, যদি আমার খোঁজে আমার ভাই আসে তখন কি হবে? সেসব নিয়ে চিন্তা করতে হবে না। যদি সে আসে, সে তো নেশা করে তাই না, তাকে কিছু টাকা দিয়ে দেব, সে চলে যাবে। আচ্ছা বলুন কি কাজ? আগে তোমাকে সুন্দরভাবে সাজতে হবে। মাদ্রাসার উপর তলাতে অফিস আছে, সেখানে তোমাকে মেয়েদের দেখাশোনা করতে হবে।
তবে আজকে তোমার ইন্টারভিউ হবে, তোমাকে সাজিয়ে দিব। ইন্টারভিউ দিবা সন্ধ্যার পর। ঠিক আছে আপা, কিন্তু আপা আমার ভাই দেখেছিল আমি এখানে আসছিলাম, কি যে হবে বুঝতে পারছি না, ভয় করছে। চিন্তা করো না, আমি সামলে নেব। মারিয়া খুশি হয়। সে খেতে থাকে। সাদিয়া মনে মনে বলে, কি বোকা মেয়ে রে বাবা। সাদিয়া বলেই হাসতে থাকে। অন্ধকার রুম, দেয়ালের চারপাশে অনেকগুলো পিসি রাখা। অন্ধকার ঘরে একজন বসে আছে, যার নাম মিস্টার অ্যানাকোন্ডা। সে নিলয়ের মিশনের ব্যাপারে জানে, কারণ নিলয়ের অনেক কিছুই সে হ্যাক করে নিয়েছিল, যা তার সার্ভার সেভ করে রাখা হয়েছে। নিলয়কে নিয়ে সে খেলছে, আর এবার সে অন্য প্ল্যান করে। সে প্ল্যান করেছে হ্যাকিং কোডের সাহায্যে একটি বৃদ্ধাশ্রমকে বোম ব্লাস্ট করিয়ে উড়িয়ে দেবে। অ্যানাকোন্ডা বাইরে বের হয়, সারা গায়ে কালো কাপড়, তার কোনো কিছুই দেখা যাচ্ছে না। তার সামনে 4 জন ছেলে দাঁড়ানো। সে বলে, বের হও সবাই, তোমরা আমার অনুসারী। আমি এসেছি ধ্বংস। তোমাদেরকে ট্রেন দেওয়া হয়েছে। আমি একটা বৃদ্ধাশ্রমের মেন অফিসের যে কম্পিউটার আছে সেটা হ্যাক করছি, কারণ ওখানকার একজন ওয়াচম্যানের ফোন হ্যাক করে ব্ল্যাকমেল করে তার দিয়ে কম্পিউটারটি নিজের নিয়ন্ত্রণে নিয়েছি। তারপর সেখানে বোম সেট আপ করছি, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, একটা বাড়িতে তৈরি বোমা যেটা আমার দ্বারা তৈরি। সমস্ত আইডি একটা সমন্বয়ে গঠিত ইনিশিয়েটিভ মেকানিজম, একটি ডেটোনেটর, একটি বিস্ফোরক চার্জ এবং একটি আবরণ বা প্রজেক্টাইলের সংগ্রহ, যেমন বল বিয়ারিং বা পেরেক, যা বিস্ফোরণের সময় মারাত্মক টুকরো তৈরি করে। সেই বৃদ্ধাশ্রমকে আমি উড়াতে চাই। এভাবেই এই আইডি বোম বিভিন্ন ধরনের বস্তু এবং উপকরণ দিয়ে তৈরি করেছি। এতে রয়েছে আর্টিলারি বা মর্টার রাউন্ড, আকাশ বোমা, নির্দিষ্ট ধরনের সার, টিএনটি এবং অন্যান্য বিস্ফোরক। আইডিগুলোতে তাদের মারাত্মক এবং মানসিক প্রভাব বাড়ানোর জন্য রেডিওলজিক্যাল, রাসায়নিক বা জৈবিক উপাদানও আছে। ওদেরকে হত্যা বা আহত করার লক্ষ্যে আইডিগুলো পাইপ বোমার মতো অশোধিত করেছে, বিস্ফোরক পদার্থ দিয়ে ভরা একটি ধাতব পাইপ এবং উভয় প্রান্তে সেল করা। যদিও এগুলি প্রায়শই আরো জটিল, ভবন ধ্বংস করার লক্ষ্যে যানবাহন বাহিত আইডিগুলিতে তাদের ধ্বংসাত্মক ক্ষমতা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে বিস্ফোরক হতে হবে। কিছু আইডিতে আকৃতির চার্জ ওয়ারহেড থাকে, যা বিস্ফোরণের সময় গলিত ধাতু স্রোত তৈরি করে, যা বর্ম ভেদ করতে পারে। বিভিন্ন ধরনের বিষয় ব্যবহার করছে বিস্ফোরণ ঘটানোর জন্য। এ ধরেন সিস্টেম দুটি মৌলিক বিভাগে পড়ে, কমান্ড ইনিশিয়েটেড এবং স্বয়ংক্রিয়ভাবে শুরু করা হয়। কমান্ড ইনিশিয়েটেড আইডিওগুলি ট্রিগারিং মেকানিজমের সাথেই মানুষের মিথস্ক্রিয়ার মাধ্যমে বিস্ফোরিত হয়, যা নিলয়ের পরিবারকে মারতে ব্যবহার করছে। সাধারণত বিস্ফোরকটিতে থাকা রিসিভারটি ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমেই ইলেকট্রনিক ইম্পালস পাঠানো হলে বিস্ফোরণ ঘটবে। কমান্ড ইনিশিয়েটরগুলি সাধারণ উদাহরণ হলো সেলফোন, পেজার, কর্ডলেস টেলিফোন, স্বয়ংক্রিয় গ্যারেজ দরজা খোলার যন্ত্র, গাড়ির অ্যালার্ম, ওয়্যারলেস ডোরবেল এবং রিমোট নিয়ন্ত্রিত খেলনা। স্বয়ংক্রিয়ভাবে শুরু করা আইডিগুলি মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হয়। এই ইনিশিয়েটরগুলির সাধারণ উদাহরণ হলো ট্রিপওয়্যার, প্রেসার প্লেট, যা নির্দিষ্ট পরিমাণ ওজন স্থাপন করলে ট্রিগারিং মেকানিজম সক্রিয় করে, ইনফ্রারেড সিস্টেম, যা একটি গাড়ির রিসিভারের সাথে রশ্মির যোগাযোগ ভেঙে দিলে ট্রিগারিং মেকানিজম সক্রিয় করে, এবং চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনে ফলে ট্রিগার হওয়া চৌম্বকীয় ডেটোনেটর। আইডিওগুলিকে ধ্বংসার শেষে বা রাস্তার ধারের মতো দেখতে গোপনে রাখা হয়েছে। এগুলো বৃদ্ধাশ্রমে কোনো জানালার রেলিং এর পিছনে, রান্নাঘরে পশুর চামড়াতে এবং বৃদ্ধাশ্রমের পাশ দিয়ে একটা কালভার্ট আছে, সেই কালভার্টের ভিতরে স্থাপন করেছে এবং সেগুলিকে মাটিতে গর্ত করে পুঁতে ফেলেছি। লুকানো আইডি খুঁজে বের করতে এবং ধ্বংস করতে নিলয়ের সেনাবাহিনী ভারী সাজোয়া ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম তৈরি করছে, যা নজরদারি পরিচালনা করতে পারে এবং তারপরে আবিষ্কৃত যে কোনো ডিভাইসকে দূরবর্তীভাবে বিস্ফোরণ ঘটাতে পারে। নিলয়ের সেনাবাহিনী আইডি শনাক্ত করার জন্য বিস্ফোরণ, স্নিফিং, কুকুর সহ K9 ইউনিটকে মাঠে নামাতে পারে। বিভিন্ন জ্যামিং ডিভাইস যেমন ওয়্যারলেস ট্রিগারিং সিগন্যালগুলিকে বাধা দেওয়ার জন্য ওয়্যারলক সিস্টেম স্থাপন করা হয়েছিল। এই ধরনের সিস্টেমগুলি কার্যকর, কিন্তু প্রতিক্রিয়া হিসেবে অনেক অঞ্চলের সেনাবাহিনীরা কেবল হার্ডওয়্যার ইনিশিয়েটেড সিস্টেম ব্যবহার করতেই শুরু করেছে, যা ওয়্যারলেস সিগন্যালের উপর নির্ভর করে না। যদিও শুধুমাত্র প্রযুক্তিগত উপায়ে এটি মোকাবেলা করা কঠিন, সম্পূর্ণ কার্যকর পাল্টা ব্যবস্থাগুলি সেই সামাজিক নেটওয়ার্ককেও লক্ষ্য করতে হবে যা আইডির অস্তিত্বকে সক্ষম করে, যেমন ডিভাইসগুলির অর্থায়নকারী, যারা সেগুলি তৈরি করে, যারা সেগুলি স্থাপন করে,
এবং এমনকি যারা নজরদার হিসেবে কাজ করে, অর্থাৎ ডিভাইসগুলো আসলে বিস্ফোরিত হওয়ার আগে যারা সহায়ক কার্যকলাপ পরিচালনা করে, তাদের সকলকে আমি এসব দেখব। তোমরা শুধু খেয়াল রেখো বৃদ্ধরা কখন যেন অফিসের লোকসহ একসাথে প্রতিষ্ঠানে থাকে, যখন সিগন্যাল পেলে সেখান থেকে সরে আসবে। অ্যানাকন্ডার কথা শুনে সবাই দ্রুত বের হয়ে যায়। সে আবার রুমে চলে আসে। চেয়ারে বসে একটা সিগারেট জ্বালায় অ্যানাকোন্ডা। তার গায়ের কাপড়ে বিরাট বড় অ্যানাকোন্ডার ছবি আঁকানো, মাথার হুড়িটাও সাপের মতোই বানানো। কিন্তু নিলয়ের সাথে তার শত্রুতা কিসের এত? নিলয় পায়চারি করছে। ফাহি আসলো সেখানে। নিলয়ের পেছনে এসে দাঁড়ায় ফাহি, বলে, আমাকে কেন অফিসে নিয়ে আসছো? কারণ তোমার বিপদ হবে, তাই সবসময় সাথে রাখছি। এতটা ভাবো আমাকে নিয়ে? ভাবি। নিলয়, জানো যখন রাহি আপুকে নিয়ে তোমার নামে কথা উঠলো সেদিন অনেক অবাক হয়েছিলাম। আমি তোমাকে আরো 5 বছর আগে থেকে পছন্দ করতাম, সেদিনের চুমুর আগে থেকেও। তোমার জন্য কত অপেক্ষা করেছি আমি, কিন্তু তোমাকে পাবার পর সেই সুখ অনুভব করেছিলাম। তার বদলে মা বাবাকে চলে যেতে হলো। কে এমন করবে? সে আকাশ, এটা আকাশই করেছে। তাকে আমরা ধরে ফেলবো। অনেকগুলো প্রমাণ আমাদের কাছে এসেছে। পুলিশ অবধি যেন কোনো খবর না যায়। আজকে রাতে আকাশের ওখানে মিশন। স্যার, মারিয়াকে সাজানো হয়েছে, আসেন এখন। নিলয় দ্রুত অফিস রুমে প্রবেশ করলো। পেছনে ফাহিও আসছে। নিলয় বলে, আমাকে সাজিয়ে দাও, আমি যেন মাতাল টাইপ বেশ নিতে পারি। আর আমার চেহারা মেকআপ করে চেঞ্জ করো। আর তোমরা সবাই ফোর্স নিয়ে পুরো মাদ্রাসার এরিয়া ঘিরে ফেলো। হ্যাঁ, সেটা ছদ্মবেশ করো। অর্ক, মাদ্রাসার বাহিরে যে ক্যামেরাগুলো আছে সেগুলো বন্ধ করে ফেলো। আমি কোড দিব তোমার কাছে। শুভ্র, রেডি হয়ে যাও। রাফাত, তুইও রেডি। আর মিহান, তুমি পিছনে থাকবে। নিলয়কে সাজাতে ব্যস্ত হয় সবাই। ওদিকে মারিয়াকেও সাজাতে থাকে সাদিয়া যখন দুলগুলো খুলতে যাবে তখনই মারিয়া বলে, আপা, দুল খুলিয়েন না, আমার বাবা দেওয়া শেষ উপহার ছিল। আমি এটা পরেই থাকি সব সময়। আর মাথায় হাত দিয়েন না বেশি, অনেক ব্যথা লাগে। ভাইয়া গত রাতে নেশা করে এসে আমার মাথা দেয়ালে ধাক্কা দিয়েছিল। আমার অনেক ব্যথা মাথার উপরে। আচ্ছা, তোমাকে সুন্দর করে সাজিয়েছি, তুমি চলো আমার সাথে। আজকের পর থেকে তুমি তোমার মতো করেই চলবে। অনেক টাকা হবে তোমার। সাদিয়া ফোন বেজে ওঠে। সাদিয়া বাহিরে চলে আসে। আকাশ কল করেছে। কি হলো, মালটা কোথায়? জলদি নিয়ে আয়। আর ভালো লাগছে না, বহুদিন হলো নতুন মাল খাই না। আজকে সারা রাত ফুর্তি করব। চিন্তা নাই বস, সব রেডি, আমি আনছি, অপেক্ষা করুন। ওদিকে সাদিয়া চলে যেতেই মারিয়া বলে, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, পড়ছি। সবকিছু কি ঠিক আছে? এখন অবধি ঠিক আছে। আমি চলে এসেছি, মাদ্রাসার সামনের গেটে আছি। আমি যখন ঢুকবো তোমাকে জানাবো। ঠিক আছে। কি ঠিক আছে? মানে আমার সাজগোজ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চলো এবার। সাদিয়া মারিয়াকে নিয়ে পেছনের দিকে আসলো। তারপর অন্ধকার সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে থাকে। সেসব রেকর্ড হতে থাকে তার ক্যামেরায়। অপরদিকে অর্ক সবকিছু দেখছে। আর নিলয় কোডিং এর সাহায্যে সামনে থাকা সব ক্যামেরা হ্যাক করে নিতে থাকে, যেন কেউ ভিতরে না বসে ওদের দেখতে পারে। মারিয়াকে যখন মেইন রুমে প্রবেশ করাবে এমন সময় নিলয় মাদ্রাসার ভিতরে প্রবেশ করার জন্য আসে, কিন্তু সেখানে দারোয়ান আটকায়। রাতের সামনে দিয়ে কাউকে প্রবেশ করানো নিষেধ। কিন্তু নিলয় মদ তার গায়ে ঠেলে এসেছে, মাতালের মতো চিৎকার করছে। মারিয়া সেটা জানে। বারান্দা থেকে সে দেখতে পায়। সাদিয়াকে বলে, দেখুন আপা, আমার ভাই এসেছে, আমাকে অনেক মারবে, আমাকে বাঁচাও, দয়া করে কিছু করো। তুমি ওই রুমে যাও, আমি তোমার ভাইকে দেখছি। যাও, তুমি ইন্টারভিউ দাও। সাদিয়া রুমের ভেতরে মারিয়াকে প্রবেশ করালো। তারপর দৌড়ে নিচে চলে আসে। মারিয়া রুমে এসে দেখতে পায় 5 জন ছেলে বসা। ওদেরকে মারিয়া চেনে, আকাশ, ফারহান, নাজিম, নয়ন ও সুজন। মারিয়াকে বসতে বলে মারিয়া একটি চেয়ারে বসলো। আকাশ বলে, সাদিয়া তোমার কথা বলেছে, তুমি কি তার কাজিন হও? জি স্যার। তোমাদের কাজ হবে সার্ভিস দেওয়া, যে যেটার অর্ডার করবে চুপচাপ সেটা মেনে নিবে। আচ্ছা স্যার। তাহলে চলো ইন্টারভিউ শুরু করি।
তুমি কি ফ্রান্স কিস পারো? কি সেটা? গভীর চুমু। না স্যার, কিন্তু কেন? আসো তোমাকে শেখাই, আমাকে কিস করবা। আমি পারবো না। এসব কেমন ইন্টারভিউ? প্রথম কাজ হলো আদর করা। আসো তোমাকে আদর শেখাই। কথাটা বলেই ফারহান উঠে দাঁড়ালো। ওদিকে গেট থেকে নীলাকে আসতে দেয় সাদিয়া। নীলয় আসে ভেতরে। সাদিয়ার কাছে এসে নীলয় বলে, ওই মেয়ে, আমার বোন এসেছে এখানে। সে কোথায়? বের করো তাকে। ওকে আজকে মারতে মারতে আমি বাড়িতে নিয়ে যাব। নেশার জন্য টাকা দেয় না, ওরে আজকে মেরে ফেলবো। চুপ, বের হ এখান থেকে, না হলে তোর অবস্থা এমন করব জীবনে উঠে দাঁড়াতে পারবি না। আমার বোন কোথায়? আছে, আয় আমার সাথে। সাদিয়া নীলয়কে একটা রুমে নিয়ে যায়। রুমের ভিতর দেখে কয়েকটা ছেলে। সাদিয়া রুমের দরজা আটকাতেই শুভ্র তার ফোর্স নিয়ে ভেতর প্রবেশ করে, দারোয়ানকে সরিয়ে দেয়। নীলয়কেও ওই 4 জন ছেলে মারতে যাবে, তখনই নীলয় বোতল দিয়ে একজনের মাথায় জোরে বাড়ি দেয়। সাদিয়া এটা দেখে ভয় পেয়ে গেছে। সাদিয়া চিৎকার দেয়। নীলয় সাদিয়ার ওড়না ধরে হাতে পেঁচিয়ে নেয়। তারপর বোতলের ভাঙা ধারালো কাঁচ ধরে বাকি 3 জনের গলায় পেটে লাগাতার ঢুকিয়ে দেয়। সাদিয়া ভয়ে চিৎকার করে ওঠে। নীলয় এগিয়ে আসে সাদিয়ার কাছে। সাদিয়া ভয়ে পিছাতে থাকে। তারপর নীলয়ের গায়ে হাতে রক্ত লেগে আছে। সাদিয়ার দিকে তাকায় সে। সাদিয়া ভয়ে চমকে ওঠে। এখনো সে বুঝতে পারে না তাকে চাপে ফেলানো হয়েছে। নীলয় এগিয়ে যায় সাদিয়ার দিকে। সাদিয়া ভয়ে পিছায়। একটা সময় দেয়ালে পিঠ ঠেকে যায় ওর। সাদিয়া ভয় আর অবাক করা কণ্ঠে বলল, কে কে তুমি? আমার কাছে আসবে না, আমাকে মারবে না। সিকিউরিটি, সিকিউরিটি, হেল্প, বাঁচাও আমাকে। আমি কে তোর জানতে হবে না, কিন্তু আজকে তোকে আমি ধর্ষণ করব। এরপর বুঝবি অন্য মেয়েদের সাথে হওয়া অন্যায়গুলো তোর কেমন লাগে। আজকে তোকে কেউ বাঁচাবে না। আমি না চাইলে তোকে তো মেরেই ফেলবো। তোমার পায়ে পড়ি, এমন করো না। আমাকে মাফ করে দাও। আমি টাকার জন্যই কাজগুলো করি। আমাকে দয়া করে ছেড়ে দাও। আমার সাথে ওই রকমটা করো না। আমাকে মেরো না। আমার ঘরে একটা বাচ্চাও আছে, সে না খেয়ে মরবি। দয়া করো তুমি। ঠিক এই কথাগুলো যখন তোর কাছে অন্য মেয়েরা বলতো, কি বলেছিলি তাদেরকে? তাদেরকে তো কখনো উপকার করিসনি। রিয়া তোকে বারবার পা জড়িয়ে ধরে বলতো তুই ওর বোন, তোকে সে বোনের মতো দেখে। তার প্রতি তো দয়া দেখাসনি। তুমি কি রিয়াল লোক? চুপ, আজকে তোকে যা যা করার সব করব। নীলয়ের কথা শুনে সাদিয়া আরো ভয় পায়। সে চিৎকার করতে করতে দরজা খোলে, কিন্তু দরজা খুলতেই দেখতে পায় কতগুলো আর্মি ফোর্স দরজার সামনে দাঁড়িয়ে আছে। সাদিয়া আরো ভয় পায়। ভেতরে নীলয় আর সামনে আর্মি। বুঝতে পারে নীলয় একজন আর্মি। তাদের এটা এখন ঘিরে ফেলানো হয়েছে। সাদিয়া দৌড়ে এসে নীলয়ের পা জড়িয়ে ধরে। নীলয় তার গলা টিপে ধরে টেনে তুলল। তারপর বলল, মাদ্রাসার বাচ্চাগুলোকে আটকে রেখেছিস? হ্যাঁ, ওদের আমরা একটা একটা করে মেরে কিডনি, লিভার এসব বের করি। কোথায় আছে ওরা? আটকে রেখেছি মাটির নিচে ঘরে, পাশেই সিঁড়ির ঘর। সেটার নিচ দিয়ে মাটির নিচে একটা ঘর বানানো আছে, ওখানে আটকে আছে। শুভ্র, চলে যাও ওখানে। রাফাত, সামনে থেকে এগিয়ে আসো। যে সামনে পড়বে তাকে আদমরা করে তারপর এগিয়ে আসবে। সাদিয়া আজকে ফেঁসে গিয়েছে। এভাবে তাদের সাথে হঠাৎ গেমস খেললো। তারা পুরো ইনফরমেশন নিয়ে এখানে এসেছে। রিয়াই কি তবে ওদের পাঠিয়েছে? নীলয় সাদিয়ার দিকে তাকিয়ে বলে, তোর জন্য একটা শেষ চান্স আছে। যেহেতু তোর বাচ্চা গাড়িতে আছে তাই তোকে ছেড়ে দেব, কিন্তু যা বলবো তাই করবি। চল মারিয়ার ওখানে। যেতে যেতেই বলবো তোর কি করতে হবে। ঠিক আছে, চলুন স্যার। নীলয়কে নিয়ে সাদিয়া উপরে চলে যায়। ওদিকে শুভ্র গোজাউনে এসে তালা ভেঙে দেখে সেখানে 1 থেকে 200 জন বাচ্চা। শুভ্র নীলয়কে বলে, স্যার, বাচ্চাগুলোকে পেয়েছি। এখন বের করো না, তাহলে চিৎকার চেঁচামেচি হবে। তুমি সেখানেই থাকো, ওদের সাথে কথা বলো, ভিডিও করে বয়ান কালেক্ট করে নাও।
ঠিক আছে স্যার। নিলয় যেতে থাকে। ওদিকে রুমের ভেতরে সবাই এসে মারিয়ার কাছে, মারিয়ার গায়ে শাড়ি পরানো টান দিয়ে পুরো শাড়িটা খুলে ফেলেছে আকাশ। মারিয়া চিৎকার করে। আকাশ বলে, চিৎকার করেও কাজ নেই গো, এখানে তুমি আসছো। কাজ, তোমার কাজ হলো রোজ রাতে আমাদেরকে সার্ভিস দেওয়া। ফারানোর শরীরে ইঞ্জেকশন পুশ কর। নেশাজাত দ্রব্য গেলে সে ঠিকই আর বাধা দিতে পারবে না। এমন করবেন না, আমাকে যেতে দিন। আমার কাজ চাই না, আমি ভাইয়ের কাছে যাব। এমন করবেন না আমার সাথে, দয়া করুন। চুপ মা, বেশি কথা বলিস। আরে তোর সারা অঙ্গে আমার নরম হাতের প্রলাপ না দিয়ে তোকে কিভাবে ছাড়বো গো? কাছে আসো। ওই মিউজিক ছাড়। আমার কাছে আসবেন না, আমাকে অর্থনগ্ন করেছেন। দয়া করে কাপড়টা ফেরত দিন, আমি যেতে চাই। অর্ক, সব কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ স্যার, সবাই ডান। মারিয়া, এবার তুমি ওরা কাছে আসলে পাঁচ দিবা, সবাইকে কাত করে ফেলবা ঘুষি দিয়ে। মারিয়ার কাছে আসলো নয়ন। নয়ন আসতেই মারিয়া হাত মুঠ করে নাক বরাবর জোরে একটা ঘুষি দেয়। আর্মি টেন্ট মেয়ে সে। ওর ঘুষি খেয়ে নয়নের নাক পেটে রক্ত পড়া শুরু করেছে। নয়ন সেখানেই বসে পড়ে। আকাশ রেগে যায়, এগিয়ে আসে মারিয়ার দিকে। মারিয়া আকাশকে ঘুষি মারতেই যাবে, তার আগেই আকাশ ওর হাত ধরে ফেলে। আকাশ মারিয়ার গালে খুব জোরে একটা চড় দেয়, তারপর বলে, শালি, তোর তো দেখি বীজদাঁতও আছে। তোর বীজদাঁত আজকে আমি নষ্ট করব। তোর বীজদাঁতে আমি নরম ঠোঁটে বোলাবো। ফারান, ইঞ্জেকশন মার। ঠিক আছে বস। ফারান এসে মারিয়ার হাতে ইঞ্জেকশন দেয়। চড় খেয়ে মারিয়ার গাল ফেটে গেছে। এরপর নেশাজাত দ্রব্যের ইঞ্জেকশনের ফলে মারিয়া পুরো নেতিয়ে পড়ে। আকাশ এসে মারিয়ার নাভি বের করা পেটে হাত বোলায়। বুকের কাছে যখনই নিতে যাবে ঠিক তখনই দরজা ঠাস ঠাস করে কতগুলো খুব জোরে কড়া নাড়ার শব্দ হয়। আকাশ বিরক্ত হয় খুব। এই সময় কে আসলো? সাদিয়া ছাড়া কারো তো আসার কথা না। আবার সাদিয়া আসবে না তো? দরজা খোলেন বস, আমি সাদিয়া। আরেকটা মাল এসেছে, ভাবছি দুইটাকে একসাথে পাঠিয়ে দেব কিনা, তাই আসলাম। বলিস কি? ওরে তোকে এখনই ডাবল টাকা দিব। যা, মালটাকে রেডি করে নিয়ে আয়, আগে আমরা এটাকে খাইতে থাকি। সে সাথেই আছে বস, দরজা খোলেন, ভিতরে পাঠিয়ে দিই, তারপর যা ইচ্ছে করেন। রাফাত, সব সিকিউরিটি কোথায়? স্যার, সবাইকে মেরে আত্মরা করে রেখেছি, বাকিদের গ্রেপ্তার করেছি। বাইরে কিলার। মিহান, তুমি ভিতরে ঢোকো, সোজা উপরতলাতে চলে যাও। রাফাত, তুমি দুই পাশের গেটে ফোর্স পাঠাও। ঠিক আছে স্যার, আমি আসছি। অর্ক, তুমি ঠিক আধা ঘন্টা পর মিডিয়ার কাছে পুরো ফুটেজ পাঠিয়ে দিবা, বাকিটা ওরা করবে। তবে এখন আমাদের কাজ আছে, রাখলাম। মিশন স্টার্ট এখনই। সুজন এসে দরজা খোলে, দেখে শুধু সাদিয়া দাঁড়িয়ে আছে। সাদিয়াকে দেখে সুজন বলে, কোথায় মাল? মাথা খারাপ হয়ে আছে, জলদি দে ওরে। মাল নাকি মেডিসিন লাগবে তোদের? কথাটা বলেই নিলয় পিস্তল দিয়ে সোজা সুজনের পেটে গুলি করে। সাইলেন্সার লাগানো পিস্তল, শব্দ হয় না, কিন্তু সুজন দরজার উপরে ছিটকে গিয়ে পড়ে। সাদিয়া ভয়ে দৌড়ে দেয় সেখান থেকে। সাদিয়ার কাজ শেষ। সুজন এভাবে ছিটকে পড়াতে শব্দ হয়। ভেতর থাকা বাকি চারজন দরজার দিকে তাকায়, দেখে সুজন দরজার সামনে গুলি খেয়ে পড়ে আছে। সুজনকে দেখে নাজিম এগিয়ে আসে। সুজন, ওই ভাই কই তুই? সুজন উঠ। সে উঠবে না। কে তুই? নিলয় কপালে গুলি করে নাজিমের, তারপর সোজা ভিতরে আসলো। আকাশ, ফারান আর নয়ন তাকিয়ে থাকে সেদিকে। নিলয়ের মুখে দাড়ি লাগানো। আকাশ গালি দিয়ে বলে, শালা, কে তুই? এভাবে এখানে এসেছিস কেন? তোকে ভিতরে ঢুকতে দিল কে? পৃথিবীর সব মানুষই একবার বাঁচে, আমি, তোরা সবাই একবারই বাঁচবে পৃথিবীতে। কিন্তু যদি ঠিকভাবে আমরা বাঁচি, সেটা একবারই যথেষ্ট। কিন্তু তোদের বেঁচে থাকার অধিকার নেই। খাবারের শেষে নোংরা জিনিস যেমন আমরা ডাস্টবিনে ফেলি, তোরা ঠিক সমাজের নোংরা জিনিস। তোদের স্থান হবে কবরে। কে কে তুই? ধর্মের কথা শুনেছিস কেন?
নিলয় মুখের উপর থেকে দাড়ি গোঁফ সব খুলে ফেললো। নিলয়কে দেখে ওরা ভয় পায় নিলয় এখানে। নিলয়ের সাথে ওদের 2.5 বছর পর দেখা হচ্ছে। নিলয়কে দেখে অবাক হয়ে গেছে আকাশ, বলে, ওহ, তুই এখানে? আমার বাবাকে মেরেছিলি, আমার মনে আছে। আজকে তোকে আমি মেরে ফেলবো। শালা অনেক জ্বালিয়েছে বন্ধু, ওর জন্য আমরা কত লুকিয়ে থেকেছি, আজকে শালাকে সামনে পেয়েছি। তোরাও সর, আমি মেরে ফেলবো ওকে। নয়ন কথাটা বলেই এগিয়ে আসে, একটা ছুরি দিয়ে নিলয়ের পেটে ঢুকাতে যাবে। তখনই নিলয় তার পকেট থেকে কাঁচ বের করে নয়নের চোখ সোজা ঢুকিয়ে দেয়। নয়ন চিৎকার করে ওঠে, রক্ত ফিনকি দিয়ে বের হতে শুরু করেছে। নয়ন ফ্লোরে পড়ে যায়, যন্ত্রণায় সে ওখানেই মারা যায়। আকাশ বলে, দেখ, এখানে আমরা এসেছি ফুর্তি করতে, এখানে কোনো অস্ত্র নেই। তুই একা এসে এবারে মারছিস কেন? আমার মা বাবাকে কেন বোমা দিয়ে মেরেছিস? বোম ব্লাস্টে কেন মেরেছিস ওদের? পাগল নাকি ভাই তুই? তোর মা বাবাকে চিনিও না, তোর বাড়ি কোথায় সেটাও জানি না, তাহলে আমি মারবো কেন? কিভাবে মারবো? বোম হাসালি ভাই। মিথ্যা বলবি না, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। তুই একজন ধর্ষক, আর ধর্ষকের বিচার হলো মৃত্যু। মিহান, চলে আসো ভিতরে। নিলয়ের কথা মতো মিহান চলে আসে ফোর্স নিয়ে। আকাশ আর কিছুই করতে পারে না। আকাশের গা থেকে কাপড় খুলে নিয়ে মারিয়ার গায়ে পরিয়ে দেয় নিলয়। মারিয়াকে টেনে তোলে। আকাশ আর ফারহানকে বের করে আনে সেনাবাহিনীর লোকেরা। আকাশদেরকে একটা রুমে আটকে রাখা হয়। বাচ্চাদের বের করে আনে শুভ্র। মিহান সব পতিতাদের বা এখানে আটকে থাকা মেয়েদের উদ্ধার করলো। মিডিয়ার লোকদের ডাকা হয়। এবার পুরো অভিযানকে নিলয় বর্ণনা করে। তাদের কাছে সবকিছুর প্রমাণও আছে। এখানে গোলাগুলিতে সবাই মরে গেছে। পুরো মাদ্রাসাটা সাংবাদিকরা চিরুনি তল্লাশি করে সত্য প্রমাণিত হয়। সাংবাদিকদের ক্যামেরা ফাঁকে দিয়ে আকাশ আর ফারহানকে তুলে নিয়ে যায় নিলয় একটা নির্জন জায়গাতে। ওদেরকে গাড়ি থেকে নামানো হয়। শুভ্র রাফাতকে বলে, দুটো গর্ত খুঁড়ো তোমরা। কবর নাকি? না, ওদের বুক সমান 2টা গর্ত খুঁড়ো। নিলয়ের কথা মতো 2টো গর্ত খোঁড়া হয়। মিহানকে নিলয় অনেকগুলো পাথর নিয়ে আসতে বলে। মিহান নিলয়ের কথা মতো চলে যায় সেখানে। 2টো গর্ত খোঁড়া শেষ। আকাশ আর ফারহানকে সেই গর্তে নামানো হয়। পেটের উপর অবধি মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। মুখে ওদের কাপড় বাঁধা। তাদেরকে হাফ মাটিতে পুঁতে রাখার পর মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেয় ওরা। ওদের এমন অবস্থা দেখে আকাশ আর ফারহান নিজেরাই ভয় পায়। নিলয় বলে, এবার বলো, আমার মা বাবাকে কেন মারলি? বিশ্বাস করেন স্যার, আমি মারিনি, আমি চিনিও না তাদেরকে। আমি সত্য শুনতে চাচ্ছি। আমি মারিনি, আল্লাহর কসম বলছি। আমাদের ছেড়ে দাও। নিলয় কিচ্ছু বলে না। শুভ্র, রাফাত, মিহান নিলয়ের কাছে আসে। নিলয় গাড়ির কাছে এসে দাঁড়ায়। নিলয় বলে, ওরা সত্য কথা বলছে। তাহলে আমার মা বাবাকে মারলো কে? আমার তো আর কোনো শত্রু নেই। শেষ শত্রু তো আকাশ ছিল। তাহলে এরা যদি না মারে, তাহলে আমার মা বাবাকে মারলো কে? তাহলে কি ওদেরকে ছেড়ে দেবো? না, ওদের শাস্তি হলো মৃত্যু। কারণ ওরা ধর্ষক। ধর্ষকের একটাই শাস্তি, তাদের মরতে হবে। ওরা 12 বছরের মেয়ে তিয়াকে ধর্ষণ করেছিল, কিন্তু পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। দেশের আইন ওদেরকে শাস্তি দেয়নি। রিয়াকে কারা ধর্ষণ করেছে, বারবার অত্যাচার করেছে, পুরো শরীর ব্লেড দিয়ে কেটেছে, বাচ্চাদের মেরে তাদের অঙ্গ পাচার করেছে। এদের মতো নিকৃষ্ট মানুষের বেঁচে থাকার অধিকার নেই। তাদেরকে ইসলাম শাস্তি দিবে। ইসলামের শাস্তি ওদেরকে দেওয়া হবে। ভিডিও করো, আমাদেরকে যেন না দেখা যায়। কালকে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা পোস্ট করবে, সেখানে লিখবে ধর্ষকের শাস্তি এটাই হবে। এরপর থেকে যে ধর্ষক হবে তাকে ধরে এনে শাস্তি দেওয়া হবে। চলো, ওদেরকে এখন আমরা পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। নীলের কথা শুনে সবাই এগিয়ে আসে। সবাই হাতে পাথর নিয়ে দাঁড়ায়। নীলের অর্ডার অনুসারে সবাই একসাথে দুজনের দিকে গায়ের শক্তির জোরে পাথর ছুঁতে থাকে। ভারী আর কিছুটা বড় পাথরের কারণে ওদের দুজনের মাথা, বুক, নাক, কান
মুখ সব জায়গা ফেটে রক্ত বেরোতে শুরু করেছে। 10 মিনিটের ভিতরে ওরা সেখানেই মারা যায়। নিলয়ের ভেতরে একটা আলাদা প্রশান্তি কাজ করছে এখন। ধর্ষকের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদের একটাই শাস্তি, মৃত্যু। কিন্তু আইন সেটা করতে পারে না। আইনের কাছে টাকাওয়ালার মানুষটাই লাট সাহেব, আর শাস্তি পেয়ে থাকে নির্যাতিত গরিব মানুষেরা। নীলয় গাড়িতে উঠবে এমন সময় নীলের ফোন বেজে ওঠে। তাকে দেখে 11 ডিজিটের একটি নাম্বার, যার সবগুলো সংখ্যা এক। নীলয় বুঝে যায় তাকে কে ফোন করেছে। নীলয় রিসিভ করে কল। হ্যালো অফিসার। শক্তিশালী মনের মানুষরা উদ্ভাবনে আলোচনা করে, সাধারণ মনের মানুষরা কোনো ঘটনা নিয়ে আলোচনা করে, দুর্বল মনের মানুষরা অন্য মানুষের কথা আলোচনা করে। এটা হলো চরম সত্য। আবারও কোন মানুষকে মা বাবার খুন হিসেবে তাহলে কি করছো বলো তো? ওরা তো তোমার মা বাবাকে মারেনি, আমি মেরেছি। কিন্তু খুঁজে বের করো। লুকোচুরির খেলায় আসক্ত তুমি ভেবো না তোমাকে খুঁজে পাবো না। খুঁজে তো বের করবোই, কিন্তু সেদিন তুমি বাঁচতেও পারবে না। লুকোচুরি খেলার মজাটাই তো এটা বস। তুমি খুঁজবে, আমি লুকাবো, তারপর ঠুস করে সামনে এসে বলবো ধাপ্পা। আমাকে না খুঁজে তুমি বরং বৃদ্ধাশ্রমে যাও, সেখানে তোমার জন্য গিফট অপেক্ষা করছে। অ্যানাকোন্ডা শিকার করে সোবলে নয়, পেঁচিয়ে। শিকারের নিঃশ্বাস বন্ধ করে ফেলে গিলে খায়। সামান্য নিঃশ্বাস থাকা অবস্থায় অ্যানাকোন্ডা তাকে ছাড়ে না। তোমার গিফট। বুম। অ্যানাকোন্ডা ফোন কেটে দেয়। নীলয় বুঝতে পারে না শেষের কথার কি মানে। অ্যানাকোন্ডা কেন বুম বলল। নীলয় পায়চারি করে। 5 মিনিটের ভিতরে নীলয়ের ফোনে কল আসলো। অর্ক ফোন করেছে। নীলয় রিসিভ করে কল। অর্ক বলে, স্যার, শহরের মাঝে যে একটা বিশাল বৃদ্ধাশ্রম আছে, সেখানে বোম ব্লাস্ট করানো হয়েছে। পুরো ভবন একদম উড়ে গেছে, কোনো কিছুই যেন অবশিষ্ট নেই। দমকলের অনেক ইউনিট সেখানে গিয়ে আগুন নিভাচ্ছে। অবস্থা ভয়াবহ, কেউ বেঁচে নেই এমনটা বলছে সবাই। যদি আসুন, ঘটনা এখন চরম পর্যায়ে চলে গেছে। অর্ক ফোন কাটে। নীলয় বিরক্ত আর রাগে গাড়ির চাকাতে লাথি দেয়। কি হচ্ছে ওর সাথে? কেন অ্যানাকোন্ডা বৃদ্ধাশ্রম উড়িয়ে দিল? সে চায়টা কি? নীলয়ের সাথে কি তার শত্রুতা? কি লাগবে ওর? সে কি এমন হ্যাকার যার কাছে সবকিছু যেন অতি সহজ? কিভাবে পারলো বোম দিয়ে পুরো 4 তলা বিলাসবহুল ভবন উড়িয়ে দিতে? বৃদ্ধ মানুষগুলো ওর কি এমন ক্ষতি করেছে? অ্যানাকোন্ডা হাসতে থাকে। মুখ থেকে সে মাস্ক খুললো। আয়নার সামনে এসে দাঁড়ায়। নিজের চেহারার দিকে তাকিয়ে সে আরো জোরে হাসতে থাকে। নীলয় আসলো বৃদ্ধাশ্রমের কাছে। পুরো বিল্ডিং পুড়ে ছাই। নীলয় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। নীলয়ের মাথার মধ্যে একটাই প্রশ্ন, শালা কি অমানুষ, এইভাবে মানুষকে মারছে কিভাবে? আমার কি তবে সেই পুরনো জগতে ফিরে যেতে হবে? অন্ধকার জগতে কি আমার ফিরে গিয়ে অ্যানাকোন্ডাকে খুঁজে বের করব? সে জানে না আমার অতীত কি ছিল। মনে হচ্ছে এবার আমাকেও ফিরতে হবে সেই জগতে। নীলয় দাঁড়িয়ে আছে। এক এক করে লাশ উদ্ধার করে বের করে আনছে। নীলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তার মা বাবার কথা মনে পড়ছে। এই মানুষগুলো কারো না কারো মা বাবা। তবে সে সব সন্তান তার মা বাবাকে এখানে রেখেছিল তার সন্তান হিসেবে কুৎসিত। নীলয় এদেরকে দেখে কেঁদে ফেলেছে। হঠাৎ মিহান আসে নীলয়ের কাছে। মিহান বলে, স্যার, এই পুতুলটা পেলাম। নীলয় পুতুল দেখে চিনতে পারে এটা অ্যানাকোন্ডার পাঠানো পুতুল। নীলয় সেটা হাতে নেয়। পুতুলের পেটে চাপ দিতেই শুনতে পায়, নিলয়, আগুনের শিকার যত উঁচু, বুঝতে হবে নিচের কাঠ তত শুকনো। তোমাকে আমি কাঠ বানিয়ে আগুন জ্বালাবো। আমি কি চাই জানো? তোমার ধ্বংস। আমাকে তুমি কখনো খুঁজে পাবে না। আমাকে খুঁজতে তোমার বয়স শেষ হয়ে যাবে। খুঁজে বের করো আমাকে। নীলয় এবার মনে মনে ভেবেই নেয় সে আবার তার অন্ধকার জগতে ফিরে যাবে। সেই অন্ধকার জগতের নাম ডার্ক ওয়েব। কালো দুনিয়াতে সে ফিরে অ্যানাকোন্ডাকে খুঁজে বের করবে। নীলয় চলে আসার প্রস্তুতি নেয়। তখন সাংবাদিক এসে নীলয়কে প্রশ্ন করে, ঘটনাটা দেখে আপনার কি মনে হয় কারা এগুলো করতে পারে? দেখুন, ঘটনা এটা নতুন নয়। আমার বাবা মাকে বোনকে বোম ব্লাস্টে মরতে হয়েছে। জানি না কে বা কারা এই কাজটা করছে, তবে সে খুব জলদি ধরা পড়বে আশা করি। আমরা আমাদের কাজ করছি, সময় মতো জানাবো। কিন্তু কত সময়? এর মধ্যে যদি আবার তারা বোম ব্লাস্ট করে? এখন ওরা চাইলে তো যে কোনো কিছু করতে পারে, তবে আমাদের অ্যালার্ট থাকতে হবে।
নিলয় সেখান থেকে চলে আসে। নিলয় অফিসে এসে চেয়ারে বসলো। চেয়ারে বসে পিসির দিকে তাকিয়ে থাকে সে। হাত কাঁপতে থাকে। 5 বছর আগে নিলয় যে অন্ধকার দুনিয়া থেকে চলে এসেছে সেটার কথাই ভাবতে থাকে। 5 বছর আগে নিলয়ের উপরে তার বাবা রেগে থাকতো। কেন তাকে সবসময় বকাঝকা করতো তার পেছনের কারণ হলো নিলয় সবসময় কম্পিউটার নিয়ে পড়ে থাকতো। নিলয়ের বাবার তখন ইমামতি করেই দিন চলতো। মানুষ যা টাকা দিত ইমামতির জন্য সেই টাকা দিয়েই সংসার চলতো। অল্প জমি ছিল। নিলয়কে সবসময় বলতো তার বাবা সেই জমিগুলো দেখাশোনা করতে, কিন্তু নিলয় সেগুলো দেখতো না। সারাদিন ঘোরাঘুরি করতো আর রাত হলেও কম্পিউটার নিয়ে পড়ে থাকতো। নিলয় সেটা কাউকে বলতেও বলতো না। কেবল ফারজুক সাহেব রাতে নামাজ পড়তে উঠলে দেখতে পেত নিলয় রাতে বসে কম্পিউটারের সামনে বসা। কম্পিউটার সেটআপটা নিলয় কিনেছিল তার মায়ের পোষা গরু বিক্রি করে। নিলয়ের এমন খামখেয়ালিপনা কাজের জন্যই ফারজুক সব সময় বকতো। এভাবে দিন চলে যায় নিলয়ের। নিলয় কম্পিউটার নিয়ে পড়ে থাকতো বলে ফারজুক সাহেব সব সময় বকাঝকা করতো। তোর কি কোনো কাজ থাকে না? সারা রাত কম্পিউটার থেকে কি করিস? কত মানুষ কম্পিউটার টিপে ফ্রিতে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করছে, আর তুই কি করছিস? তোরে নিয়ে আর ভালো লাগছে না। এরকম করে চললে তোর ওই কম্পিউটার সব পুড়িয়ে দেবো বলে দিলাম। সব সময় এটা কেন বলো? আমি তো তোমায় নিয়ে কিছু বলি না। কম্পিউটারে কাজ থাকে আমার, যেটা তুমি বুঝবে না। তোর মতো বেয়াদব ছেলে আমার ঘরে আল্লাহ কেন দিয়েছে? তোর মায়ের আদর পেয়ে এমন হয়েছিস। নিজের গরু বিক্রি করে ছেলের শখ পূরণ করেছে। সবগুলো তোরা বেয়াদব। মাকে নিয়ে কিছু বলবা না? সামনে থেকে চলে যা, তোকে দেখতে ইচ্ছে করছে না। নিলয় তার বাবার কথা শুনে চলে আসে। সারাদিন ঘোরাঘুরি করে বাড়িতে এসে দেখতে পায় তার বাড়িতে কেউ নেই। নিলয় আরশাদ সাহেবের বাড়িতে যেতেই তার স্ত্রী বলে, নিলয় আসছিস? জলদি হাসপাতালে যা, তোর বাবা স্ট্রোক করেছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এখনই যা। কি? বাবার হঠাৎ কি হলো? জানি না, বাজারে গিয়েছিল, তারপর ফোন আসে বাড়িতে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তুই চলে যা এখনই। নিলয় এটা শুনে দৌড়ে চলে যায় হাসপাতালের দিকে। হাসপাতালে এসে তার বাবাকে খুঁজে বের করে। তার বাবার মুখে অক্সিজেন মাস্ক পরা। হেনা বেগম নিলয়কে দেখে কান্না করে দেয়, জড়িয়ে ধরে নিলয়কে। নিলয় বলে, হঠাৎ এমন কেন হলো বাবার? কেমন আছে তিনি? ঠিক আছে, মেজর স্ট্রোক হয়নি, কিন্তু এমন হয়েছে, তোর বাবা একটি ব্যাংকে ডিপোজিট করে রেখেছিল আমাদের জন্য। সেখানে সুদ ছাড়াই 30 লাখ টাকা জমেছিল, কিন্তু তোর বাবা চেয়েছিল তোকে দেশের বাইরে পাঠাবে, এজন্য নাকি 10 লাখ টাকা লাগবে। তাই তোর বাবা গিয়েছিল ব্যাংকে। 2 সপ্তাহ আগে ব্যাংকের লোকেরা জানায় তাদের ব্যাংকের অ্যাকাউন্টগুলো কাজ করছে না, টাকা চেক করতে হবে, টাকা আটকে আছে, সব অনলাইন সিস্টেম। হাবিজাবি তো বুঝি না আমি, আমার মাথায় আসে না। ওনারা তারিখ দেয় আজকে, আসতে অ্যাকাউন্ট ঠিক হতে সময় লাগবে। আজকে যে জানতে পারে ব্যাংক বন্ধ। আরো লোক এসেছে ব্যাংকে, ব্যাংকের ম্যানেজার ভাগছে সব অ্যাকাউন্ট তিনি বন্ধ করে দিয়ে পালিয়েছে, তাই তোর বাবা স্ট্রোক করে। আচ্ছা, এখানে থাকো, আমি দেখি ব্যাংকের ওদিকে গিয়ে কি হয়েছে। ডাক্তারের সাথেও কথা বলে নিব। ও, বাবার সেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, বই তো দিয়েছিল, সেটা কই আমাকে দাও, দেখি ব্যাংকে যে কি করা যায়। নিলয় বইটা নিয়ে সেখান থেকে চলে আসে। ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার জানায় তেমন কোনো ভয় নেই, নর্মাল স্ট্রোক করেছে ফারজুক। নিলয় হাসপাতাল থেকে সোজা বাড়িতে চলে আসে। রুমের ভিতরে আসলো সে, দরজা আটকে গিয়ে সোজা কম্পিউটারের কাছে আসলো। তারপর সেটা অন করে পিসির সামনে বসলো। তারপর নিজের সব তথ্য হাইড করে নিজের সব তথ্য সরিয়ে ফেলে ভিপিএন এর সাহায্যে ডার্ক ওয়েব প্রবেশ করলো। নিলয় একটি লিংক তৈরি করতে থাকে। নিলয় জানে কিভাবে জিমেল আইডি হ্যাক করতে হয়। বটনেট ব্যবহার করে ব্রাউজার হাইজ্যাকিং করে, র্যানসমওয়্যার ব্যবহার করে, ভাইরাস প্রয়োগ করে যে কোনো অ্যাকাউন্ট হ্যাক করা সহজ। হ্যাকাররা ক্রেডিট কার্ড নম্বর চুরি করা,
অ্যাকাউন্ট সম্পর্কিত স্পর্শকাতর তথ্য সংগ্রহ বা সম্পূর্ণ ব্লকিং সিস্টেম হ্যাকের মাধ্যমে প্রতারণা করে থাকে। তবে নিলয় খেলবে নতুন গেম। সে ফিশিং মেসেজ তৈরি করে, সুন্দর একটি মেসেজ লিখলো যেটা জিমেইল পাঠানো যাবে এমন মেসেজ। নিলয় একটি মেসেজ লিখেছে, 2 crore টাকা হ্যাজ বিন অ্যাডেড টু ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট। তারপর একটি লিঙ্ক সেট আপ করে দেয়, যে লিঙ্কটাতে কেউ ক্লিক করলেই তার ফোন কিংবা কেউ ডিভাইস থেকে লিঙ্ক প্রবেশ করবে, সেই ডিভাইস হ্যাক হয়ে যাবে। নিলয় সেই ডিভাইসকে সাথে সাথে কন্ট্রোলে নিতে পারবে, কারণ লিঙ্কে ঢুকলে ভাইরাস অ্যাড হবে তার ডিভাইসে। এরপর নিলয় সেই ভাইরাস সফটওয়্যারের মাধ্যমে নিলয় যে কোনো কিছু করতে পারবে। নিলয় সবকিছু রেডি করে নিয়েছে। এরপর জিপি ব্যাংকের মেইল জিমেল সেই ফিশিং মেসেজ পাঠিয়ে দিয়েছে। নিলয় জানে এই মেসেজটা তারা রিড করবেই। এর কারণ যেহেতু ডিপি ব্যাংকের ম্যানেজাররা এই টাকার জালিয়াতি করেছে, অনেক শাখা ব্যাংক থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আর সেই টাকা ঢোকার নোটিফিকেশন মেসেজ যাবে জিমেইলে। তাই জিমেইল নিলে সেম মেসেজ পাঠালো। মেসেজ পাঠিয়ে নিলে অপেক্ষা করে, পায়চারি করছে সে। 1 মিনিটের ভিতরে নিলয় দেখতে পায় সেই জিমেল রিড হয়েছে এবং কম্পিউটার ডিভাইস থেকে সেই লিংকে প্রবেশ করা হয়েছে। নিলয় 10 সেকেন্ডের ভিতরে সেই ডিভাইসকে কন্ট্রোল করে নিল। ওপাশে থাকা কম্পিউটারের সামনে বসে থাকা লোকটা বুঝতে পারে না হঠাৎ কি হলো। টাকার মেসেজ অনেকগুলো আসছিল, চেক করতে করতে হঠাৎ কোনো মেসেজে ক্লিক করে লিংকে প্রবেশ করেছে, বুঝতে পারে নাই। সে অতটা পাত্তা দেয় না, কিন্তু সবকিছু চেক করে যখন কম্পিউটার অন রেখে মেইন অফিসারের কাছে গিয়ে টাকার পরিমাণের হিসেব দেয়, কিন্তু এদিকে নিলয় তার কাজ শুরু করে দিয়েছে। সে দেখতে পায় এই কম্পিউটারের সবগুলো শাখা ব্যাংক অ্যাকাউন্ট হিসেব রাখা আছে। যাদের অ্যাকাউন্টে বেশি বেশি টাকা সেগুলো আলাদাভাবে সাজিয়ে রাখা হয়েছে। যে শাখায় যতগুলো অ্যাকাউন্টে টাকা আছে সেগুলো আলাদা করা। নিলয় আগে মেইন অ্যাকাউন্ট হ্যাক করে পাসওয়ার্ড চেঞ্জ করে নেয়। এমনকি এবার যদি পাসওয়ার্ড যতবারই চেঞ্জ করা হবে সেটা আর চেঞ্জ হবে না, ওয়ার্নিং দেওয়া হবে, তারপর পুরো অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। নিলয় মুচকি হাসতে থাকে। এবার কোথায় যাবে ওরা? নিলয় তার বাবার অ্যাকাউন্ট চেক করে, চেক বইয়ের নাম্বার দিয়ে সেখানে 30 লাখ টাকা আছে। নিলয় তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাগুলো সেন্ড করে নিয়ে সেটিং মেসেজ ডিলিট করে দেয়। তারপর মেইন অফিসারের কম্পিউটারের একটা মেসেজ দেয়, হ্যালো, মাই নেম ইজ হারকিউলিস। তোমার এই কম্পিউটারটি হ্যাক করা হয়েছে। তোমার কম্পিউটারের যাবতীয় অ্যাকাউন্টগুলো হ্যাক করা হয়েছে। তোমার অনেক গোপন তথ্য ফাঁস হতে চলেছে। চেক করো তোমাদের সবকিছু ঠিক আছে কিনা। অফিসার সঞ্জয় দত্ত অবাক হয়, ভয় পায়। হঠাৎ এমন মেসেজ কি দিল? কোনো নাম্বার দেখা যাচ্ছে না, কোনো জিমেল নেই, সবগুলো ব্ল্যাঙ্ক। সঞ্জয় অ্যাকাউন্ট চেক করে, হ্যাকার যা বলেছে তাই হয়েছে। সে তাড়াতাড়ি রিকভারি দিতে যায়, কিন্তু নিলয় রিকভারি মেল নিজের একটা বানানো জিমেল সেট করে দিয়েছে, নাম্বারগুলো রিমুভ করে দিয়েছে। নিলয় জিমেইলের কোড আসে, কিন্তু নিলয় তো কখনো কোড দেবে না। সঞ্জয় ভয় পায়, সে ঘামতে থাকে। তার ব্যাংকের সবগুলো শাখা অ্যাকাউন্টে যে মেল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো সব হ্যাক করা হয়েছে। সঞ্জয় বুঝতে পারে না কি করবে, মাথা কাজ করে না তার। এমনটা কেন হলো, কিভাবে হ্যাক হলো বুঝতে পারে না। নিলয় মেসেজ দেয় আবার, সেখানে আমি কিছুই নষ্ট করব না যদি সবগুলো অ্যাকাউন্টের টাকা যথাযথভাবে একদিনের ভিতরে ফেরত দেন, তবে আপনাদের সব তথ্য ফেরত দিয়ে দেব। আপনাদের নিজেদের অ্যাকাউন্টটাকেও ফেরত দেব, কিছুই নষ্ট হবে না। সময় মাত্র 24 ঘন্টা, না হলে সবগুলো অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেব আর আপনার সব তথ্য পুলিশের কাছে দিয়ে দেব। নিলয় মেসেজটা দিয়ে কম্পিউটার বন্ধ করে দেয়। তারপর সোজা বাজারে চলে আসে। তার অ্যাকাউন্ট থেকে 30 লাখ টাকা তুলে নিয়ে সে সোজা হাসপাতালে যায়। ব্যাংক ভর্তি টাকা নিয়ে হাসপাতালে আসলো। তার বাবা বসে আছে হেলান দিয়ে বেডের উপর, পাশে নীলা, ফাহি, হেনা, আরশাদ বসা।
নীলাকে দেখে ফারজুক বলে, আমাকে দেখতে সে এখন এসেছে, মরলেও তো খোঁজ নেবে না। নীলা কিছু বলে না। হেনা সবকিছু বলে যে নীলয় এসেছিল, ব্যাংকে গিয়েছিল। নীলয় ব্যাগ বাড়িয়ে দিয়ে বলে, আপনার 30 লাখ টাকা এই ব্যাগে। টাকা তুলে নিয়ে এসেছি। ব্যাংক অ্যাকাউন্ট খুললে আগে ভালোভাবে খোঁজ নিবা যে কোন ব্যাংক পুরাতন, কোন ব্যাংকের রেকর্ড ভালো, কোন ব্যাংকের লোকদের ব্যবহার ভালো, সুবিধা অসুবিধা কি কি। সুদের হার না দিলেও সব ব্যাংক যে ইসলামিক ব্যাংক হবে এমন না। তুমি সৎ মানুষ, সুদ দিবে না অ্যাকাউন্টে টাকা রাখলে, তাই বলে এটা ভাববে না সেই ব্যাংকটা ভালো। এই রকম ভুল নেক্সট টাইম করবেন না। যদি করেন তখন আমাকে কিন্তু পাবেও না হয়তো। অনেক ঝামেলা করে টাকা উঠিয়ে আনলাম, বাকিদের টাকাও ফেরত দেওয়া হচ্ছে। দেখে নিও সব ঠিকঠাক আছে কিনা। ও আরেকটা কথা, আমি দেশের বাহিরে যাব না। নীলয় কথাগুলো বলেই সেখান থেকে চলে যায়। ফারজুক সাহেব টাকার ব্যাগ পেয়ে অনেক খুশি হয়ে গেছে। নিজের জমানো হালাল টাকা পেয়ে তার সব অসুস্থতা চলে গিয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি সবাই খুশি হয়। এরপর তারাকে রিলিজ দেওয়া হয়। এভাবে কিছুদিন চলে যায়। একদিন নীলয় কম্পিউটারের সামনে বসে কানে হেডফোন গুঁজে জোরে গান শুনছিল। হেনা বেগম বাড়ির পেছনে পুকুরের পানি আনতে গিয়েছিল রান্নার জন্য। কলসি কাঁখে তুলতে পা পিছলে পড়ে যান তিনি। বাড়ির কলসিটা ফসকে গিয়ে হাঁটুর উপরে গিয়ে পড়ে। ওনার হাঁটু যায় মচকে, ব্যথায় জোরে চিৎকার করতে থাকে। নীলা মাদ্রাসাতে ছিল। দুপুরের দিকে ফারজুক আর নীলা একই সাথে বাড়িতে প্রবেশ করে। ঘটনার আধা ঘন্টা হয়ে যায়। ওনারা এসে হেনাকে ডাকতে থাকে কিন্তু পায় না। হঠাৎ চিৎকার শুনতে পায়। হেনা যন্ত্রণায় চিৎকার করছে, বাড়ির সবাইকে ডাকছে। নীলা তার রুমে ছিল। নীলা ডেকেছে কিন্তু শুনতে পায়নি। পরে নীলা আর ফারজুক গিয়ে হেনাকে তুলে নিয়ে আসে। ফারজুক হেনাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। নীলা তার বাবাকে বলেছিল, ভাইয়াকে ডাকবো? না, জানোয়ারটাকে আর ডাকতে হবে না, সে ওভাবেই থাকুক। দেখি সে তার মাকে কখন খুঁজে পায়। কিন্তু ভাইয়া যদি... চুপ, চল আমার সাথে হাসপাতালে। নীলা আর কিছু বলে না। তার মাকে নিয়ে হাসপাতালে যায়। পা ব্যান্ডেজ করে দেয় হেনার। ফারজুক বাড়িতে আসে, চুপচাপ বারান্দায় বসে। নীলাদের ঘন্টা পর বাইরে আসে, হেনাকে ডাকে, মা কোথায় তুমি? ক্ষুধা লাগছে। তোর মায়ের মাথা চিবিয়ে খাবি, এনে দেব। এইভাবে কথা বলো কেন তুমি? তা তোমাকে স্যার স্যার বলে ডাকবে? তা স্যার, এখন ক্ষুধা লাগছে আপনার, কি করতে পারি আপনার জন্য? ধুর মা, কই বলো। কম্পিউটার নিয়ে থাক। তোর মা হাসপাতালে, পা ভাঙছে, পুকুরে পড়ে গিয়েছিল, কানে তুমি হেডফোন গুঁজেছিলে। তোর এসব জানার কি দরকার? তোকে কতবার ডেকেছে, আর তুই? তোর কম্পিউটার আজকে আমি ভেঙে ফেলবো। ফারজুক কথাগুলো বলে উঠে দাঁড়ায়। তারপর হাতে একটা লোহার রড নিয়ে এসে নীলার রুমে প্রবেশ করে। নীলা বুঝতে পারে না কোন দিকে যাবে। ফারজুক এসে মনিটরের উপরে জোরে একটি বাড়ি দেয়। বাড়ি দিতে দিতে সবগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলে। রিমোট, মাউস, হ্যাডিং, সিপিইউ যা যা আছে ভেতর বাহির সবগুলো বাড়ি দিয়ে পুরোটাই একদম কাগজের মতো টুকরো টুকরো করে দিয়ে সব পানিতে ফেলে দেয়। নীলা কিছু বলে না, চুপচুপ দাঁড়িয়ে থাকে। দেখে সে ঘর থেকে বের হয়ে হাসপাতালে চলে আসে। সেখানে এসে তার মায়ের সাথে দেখা করে। নীলা যদি তার মায়ের ডাকটা শুনতে পেত তাহলে হয়তো আজ এমন হতো না। নীলা চুপচাপ মায়ের বসে কাঁদতে থাকে। কি ভাবছো তুমি? ফাহির কথা শুনে নীলয় কল্পনা থেকে বাস্তবে ফিরল। পিছনে তাকিয়ে দেখো ফাহি এসেছে। ফাহি নিলয়ের কাছে আসলো। নিলয়ের সামনে চেয়ারে বসে নিলয়ের হাত ধরলো। নিলয় ফাহির ঠোঁটের দিকে তাকায়। ফাহি বলে, কি দেখছো এভাবে? তোমার ঠোঁট। কেন? চুমু খেতে ইচ্ছা করছে। এই ভূতে ধরেছে নাকি? ও, বারণ আছে? আচ্ছা তবে থাক। সেটা কখন বললাম? তার মানে বারণ নেই, তাহলে একটা চুমু খেতে পারি এখন? এখানে? আবার কোথায় খেতে হবে? জায়গা বাধ্যতামূলক নয়। একটা চুমুর অভাবে আমার মাথা কাজ করছে না। ফাজিল, আমার ভয় করছে। যদি কেউ আসে? আসলে আসবে, তাতে কি? আমি তো আমার ইয়াকে চুমু খাবো, তাই না? ইয়েটা কি? আমার আগামীর বউ। ইস, সুন্দর লজ্জা করছে। আচ্ছা তাহলে সরে আসো। নিলয় ফাহিকে ডাকে।
এমন সময় অর্ক ভিতরে আসলো। দুজনে দুদিকে সরে যায়। অর্ক বিষয়টা বুঝতে পারে, তাই রুম থেকে চলে যেতে থাকে, কিন্তু নিলয় যেতে বারণ করলো। নিলয় বলে, অর্ক, প্রতিটা হাসপাতাল, মসজিদ, মার্কেট, স্কুল, কলেজ, মাদ্রাসাতে সবখানে পুলিশ আর আর্মি ফোর্স সিভিলে অবস্থান করো। আজ থেকে ওদের ডিউটি চারপাশে থাকে। কোনো সন্দেহজনক কিছু দেখলেই তাকে ধরে এনে জাস্টিফাই করবে। আমার মনে হচ্ছে অ্যানাকোন্ডা আরও বড় ব্লাস্টের প্ল্যানিং করছে, কিন্তু আমি সেটা হতে দিব না। বোমটা সে প্ল্যানিং করে ব্লাস্ট করছে কিভাবে? জানি না স্যার, আমাদের বড় একজন হ্যাকারের দরকার, যার সাহায্য পেলে হয়তো হ্যাকারের লোকেশন ট্র্যাক করা যাবে। আচ্ছা, এসব নিয়ে ভেবো না। আমার কাছে অ্যানাকোন্ডা দুটো পুতুল দিয়েছিল, সেটা আমাকে দিয়ে যাও তো। ঠিক আছে স্যার। কিছু সময়ের মধ্যে সেই দুটো পুতুল এনে দেয়। নিলয় সেগুলো নিয়ে অফিস থেকে বের হয়। যখন সে বের হতে যাবে তখন সবাই প্রশ্ন করে, স্যার কোথায় যাচ্ছেন? পুতুল নিয়ে খেলতে। আর কেউ প্রশ্ন করলো না। নিলয় সোজা চলে আসে তার সিক্রেট অফিসে। অফিসের ভেতরে আরো দুজন ছেলে বসে আছে। ওরা দুজন নিলয়ের স্পেশাল লোক। নিলয় দরজার কাছে আসলো, ফিঙ্গার ছাপ দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। নিলয়কে দেখে ওরা দুজন তাকায়। একজনের নাম সিয়াম, আরেকজন মাসুম। সিয়াম বলে, কি হয়েছে ভাই, কোনো সমস্যা? 1 বছর পর তুমি আসলে, এত লেট? হ্যাঁ, ডার্ক ওয়েবে কোনো নিজস্ব সাইট পেয়েছিস যেটার নাম অ্যানাকোন্ডা? সে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, তাকে ট্র্যাক করব। সে অনেক চালাক। আমার পরিবার ও বৃদ্ধাশ্রম বোম ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে। কি বলো ভাই, তোমার সাথে মাইন্ড গেম? তাকে কি খুঁজে পেয়েছো? সেটার জন্য এখানে এলাম। প্রুফ বলতেই দুটো জিনিস আছে, তোরাই দুটোর ব্যবস্থা কর। সে আমাকে কল করেছিল, নাম্বারটা সাজানো। এটা তোমার কাজ। সে ভেবেছে খুঁজে বের করতে পারবে না। যাই হোক, বসের কাছে এখন হ্যাকারের লুকোচুরিটা খেলতে থাকে। নিলয় পিসির সামনে বসলো। তার ফোন বের করে নিলয় ডার্ক ওয়েবে প্রবেশ করেছে। পুরনো সেই জগৎ যেখানে নিলয়কে সবাই ভয় পেত। সেই ভয়ের নাম ছিল দ্য ডার্ক হারকিউলিস। নিলয় তার সাইটে প্রবেশ করে। নিলয় অ্যানাকোন্ডার কথা ভাবছে। সে একজন ব্যাড হ্যাকার। সে সাইবার অপরাধী। যারা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকে তাদের সাইবার অপরাধী বলে। হ্যাকার যারা আক্রমণকারী, অ্যাটাকার বা সাইবার ক্রিমিনাল নামেও পরিচিত। কম্পিউটারের সিস্টেম এবং দুর্বলতা সম্পর্কে তাদের জ্ঞান ব্যবহার করে লক্ষ্যের প্রতিরক্ষা লঙ্ঘন করে। অ্যানাকোন্ডা একটি সিস্টেমে নিলয় বুঝতে পারে না সে ভুলটা কি করলো, যেটা পরিবর্তন বা মুছে ফেলা, পরিষেবাগুলোকে ব্যাহত করা বা আরো আক্রমণের জন্য একটি লঞ্চ প্যাড হিসেবে অ্যাপ সিস্টেম ব্যবহার করেছে। সাধারণত ফিশিং, হ্যাকিং, সাইবার নির্যাতন, পরিচয় চুরি করা, স্প্যামিং এর ধরনের অপরাধ বেশি সংঘটিত হয়। তবে বর্তমান সময়ে বহুল ব্যবহৃত সাইবার হামলার অন্যতম একটি হচ্ছে ফিশিং, ভিশিং ও স্পিশিং। ফিশিং একটি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণ, যেখানে আক্রমণকারী বিশ্বস্ত ব্যক্তি হিসেবে অবস্থান করে এবং ভিকটিমকে ভুয়া ইমেল পাঠায়। এই ইমেলের লিঙ্কে ক্লিক করলেই সমস্ত তথ্য চলে যায় হ্যাকারদের হাতে। জনপ্রিয় ওয়েবসাইট, স্টোরেজ বা প্ল্যাটফর্মের নামেও ছদ্মবেশে গ্রাহকদের অ্যাকাউন্ট, পাসওয়ার্ড সহ বিভিন্ন সংবেদনশীল তথ্যগুলো ফিশিং এর মাধ্যমে হাতিয়ে নিচ্ছে সাইবার ক্রিমিনালরা। এছাড়াও মালওয়্যার ও ভাইরাস ছড়াতেও ব্যবহার হচ্ছে এটি। এ ধরনের ক্রেডেনশিয়াল ফিশিংগুলো ব্যক্তি ও কর্পোরেটের প্রতিষ্ঠান উভয়কেই টার্গেট করে, তাদের হামলা পরিচালিত করে। ভিশিং নামের ভয়েস ফিশিং যখন কম্পিউটার বা ইন্টারনেট নিয়ে বেশ সতর্ক, তখন হ্যাকার হ্যাকিং কার্যক্রম চালিয়ে যেতে পারে। একটি ফোন কলের মাধ্যমে সাধারণত ফোন করে ব্যবহারকারী গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয় এই হ্যাকিং এর মাধ্যমে, যেটা নিলয়কে করেছে অ্যানাকোন্ডা। নিলয় বুঝতে পারে অ্যানাকোন্ডা তাকে কেন কল করেছিল।
তার লোকেশনের জন্যই সে কল করেছে। এছাড়াও অ্যানাকোন্ডা এই ফোন কলের মাধ্যমে যে কারোর সাথে ডেবিট কার্ড নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, বিভিন্ন পাসওয়ার্ড বা পিন নাম্বার নেবার জন্য ফিশিং সার্ভিস সাজিয়ে থাকে। কলটি এমনভাবে করা হয় ভিকটিম বুঝতেই পারবে না হ্যাকার কল করেছে বা তাকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমাদের দেশে বিকাশের মাধ্যমে এমনটি প্রায় করা হয়। বলা হয়, আমি বিকাশের কাস্টমার কেয়ার থেকে বলছি, আপনার এই তথ্যগুলো লাগবে, না দিলে আজকের ভেতরে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। অসচেতন কাস্টমাররা অজ্ঞতাবশত তাদের গুরুত্বপূর্ণ তথ্য যেমন পিন নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দেয়। এরপর যা হওয়ার তাই ঘটে। বাইরের দেশগুলোতে এমনটি হয়। যেমন যারা কোনো কোম্পানিতে কাজ করে তাদের ফোনে কল দিয়ে বলা হয়, আমি অমুক কোম্পানির আইটি ডিপার্টমেন্ট থেকে বলছি। ফিশিং হ্যাকিং মূলত ভিকটিমকে ভয় দেখানো হয়, যেমন এখনই তথ্য না দিলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে বা অফিসের কাজে জরুরি এই তথ্যগুলো লাগবে ইত্যাদি। স্মিশিং মানে এসএমএস ফিশিং। এর মাধ্যমে হ্যাকার ইন্টারনেট ব্যবহার না করে শুধু টেক্সট মেসেজের মাধ্যমে হাতিয়ে নিতে পারে হাজার হাজার টাকা। অ্যানাকোন্ডা নিলয়কে মেসেজ দিয়েছিল কিনা সেটা চেক করার জন্য নিলয় তার ফোন চেক করে। নীলা অবাক হয়, সাথে ভয়ও পায়, কারণ যেদিন ওর মা বাবা বোনকে বোম দিয়ে মারা হয় সেদিন সন্ধ্যায় নিলয়কে ডিরেক্ট মেসেজ করেছিল অ্যানাকোন্ডা। নাম্বারটি হলো 11টা 1, যে নাম্বার থেকে নিলয়কে কল করে অ্যানাকোন্ডা। তবে মেসেজের মাধ্যমে যেভাবে টাকা হাতানো হয়, অ্যাকাউন্টের টাকা ক্যাশ ইন হতো, সঙ্গে সঙ্গে কেউ একজন কল করে বলতো, ভাই ভুল করে আপনার ফোনে টাকা চলে গেছে, দয়া করে পাঠিয়ে দিন। আপনি ব্যালেন্স না চেক করে টাকা পাঠালেন, তো আপনার টাকা চলে গেল তাদের হাতে, অথচ আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই আসেনি। এই ধরনের হ্যাকিং এর ক্ষেত্রে কোনো পরিচয় নাম্বার ব্যবহার করা হয়, যেমন বিকাশ, রকেট, পেপাল ইত্যাদি। দেখে বুঝতেই পারবেন না এটা ফেক নাম্বার। অন্যান্য দেশে যাদের পেপার আছে তাদের ফোনে মাঝে মাঝে এমন হ্যাকিং মেসেজ আসে, যারা ভুল করে তথ্য রিপ্লাই দেয় তাদের সব তথ্য চলে যায় হ্যাকারের হাতে। কখনো কখনো টেক্সট মেসেজ লিংক পাঠিয়ে বিভ্রান্ত করা হয় ভিকটিমকে। লিংকে ক্লিক করে ফিশিং সাইটে চলে যায় এবং ইউজার বুঝে ওঠার আগেই সে হ্যাকিং এর শিকার হয়। নিলয় ডার্ক ওয়েবে ঢুকে নিজের বানানো হারকিউলিস সাইটে প্রবেশ করে, তারপর একটা লিংকে ক্লিক করে আরেকটা সাইটে নিয়ে যায়। সেখানে তার বানানো জিমেল আইডি পাস দিয়ে প্রবেশ করলো। এরপর অ্যানাকোন্ডার পাঠানো নাম্বারটি সেখানে বসায়। নেক্সটে ক্লিক করে একটা নতুন পৃষ্ঠা আসে। সেখানে একটি কঠিন 19 সংখ্যার ক্যাপচা আসলো, আর সেটা একটি চিত্র আঁকাতে হবে এবং সেটা 3 মিনিটের ভিতরে, না হলে আসল নাম্বার খুঁজে পাওয়া যাবে না। নেক্সট আবার এই পেজে আসতে হলে 6 ঘন্টা অপেক্ষা করতে হবে। নিলয় টেক্সটে চাপ দেয়, একটি ক্যাপচা আসলো। নিলয় ক্যাপচার দিকে তাকিয়ে থাকে পুরো 1 মিনিট, কোনো উত্তেজিত না হয়ে চুপচাপ মনোযোগ দিয়ে ক্যাপচা সাজাতে থাকে। সাজাতে সাজাতে শেষ পর্যায়ে চলে এসেছে। সংখ্যার মাধ্যমে চিত্র প্রদর্শিত হবে আর 20 সেকেন্ড বাকি আছে, কিন্তু এখনো 15তে আটকে আছে। আর 10 সেকেন্ড। নিলয় মিলিয়ে ফেলেছে। সময় পার হলেই নেক্সট অপশন আসতে 10 সেকেন্ড সময় নেয়। নিলয় সবকিছু মিলিয়ে চুপচাপ বসে থাকে। তারপর 10 সেকেন্ড পর নেক্সট অপশনে আসলো। নিলয় সেখানে ক্লিক দেয়। তখনই নাম্বারটির আসল নাম্বার চোখের সামনে ভাসতে থাকে। তার মানে ক্যাপচা সঠিক হয়েছে। নিলয় দীর্ঘ একটা শ্বাস ছেড়ে পিছের দিকে তাকালো। রবি একটি নাম্বার। নিলয় নাম্বারটা তার ফোনে পাতায়। ফোনে 4 ডিজিটের পাতাতেই যার নাম্বারটা ওর সামনে ভেসে উঠলো। নিলয় অবাক হয় সেই নাম্বারটা দেখে, কারণ নাম্বারটা তার ফোনে সেভ করা, খুব পরিচিত একজনের নামে। নিলয় মুচকি হাসে, মনে মনে বলে, ইস, তাকে ভালোবাসলাম, নিজের কাছে রাখলাম, সে আমার সাথে মাইন্ড গেম খেললো, কিন্তু সে একা। নাকি তাকে দিয়ে গেমস খেলানো হচ্ছে অন্য কেউ? তবে খেলতে থাকুক, আমিও দেখতে চাই সে কতটা খেলতে পারে। নিলয় তার পিসি বন্ধ করে সিয়ামকে ডাক দেয়। সিয়াম বলে, ভাই তোমার কাজ শেষ। পুতুলগুলোর ভিতরে ক্যামেরা ছিল, লাইভ ক্যামেরা আর রেকর্ড চিপ, মেমোরি চিপও আছে।
লোকেশন ট্র্যাক চিপ ছিল। তুমি যে এখানে এসেছো সেই লোকেশনও জানে, কিন্তু আমি লোকেশন চেঞ্জ করে একটা ফেক লোকেশন সেট আপ করে দিয়েছি সেই চিপে। এখন তুমি যেখানেই যাবে এটা একটি ফেক লোকেশন দেখাবে। নষ্ট করিনি, তবে ক্যামেরাগুলো নষ্ট করেছি। মেমোরি আছে যেটার মাধ্যমে অডিও তুমি শুনতে পারো। মেমোরির উপরে সিরিয়াল নম্বর, সেখানে 24 সাল আছে। সিরিয়াল নম্বর থেকে মেমোরি ডিটেলস বের করেছি। আর সেই সিরিয়াসলি অনুসরণে মেমোরি কোম্পানির সাইট থেকে যে লোকেশন পাওয়া গেছে তা হলো গুলিস্তান। একটি দোকান থেকে অধিক মেমোরি কেনা হয়েছে। আমাদের সেই দোকানের আশেপাশে সিসিটিভি ক্যামেরা চেক করে বোঝা যাবে কে কিনেছে। দোকানগুলোতে খোঁজ নিতে হবে। তোমার টিমকে বলে দাও খোঁজ নিতে। হুম, আমার টিমকে এখানে নিয়ে যাওয়া যাবে না। আমি জানি হ্যাকারকে, তাকে এতটা কাছের ভেবেছি, এতটা ভালোবাসা দিয়েছি, নিজের কাছের মানুষ হিসেবে দেখেছি। সে আমার পরিচিত খুব। টিমকে জানালে তার কাছেও খবর চলে যাবে। তাহলে এখন কি হবে? তোরা আছিস তো, তোরা কাজটা কর। আমি তার উপর নজর রাখছি। শুভ্রকে বলি নজর রাখার কাজটা করতে। ঠিক আছে। শোন, তোদেরকে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার অন থাকবে। এই লাইভ লোকেশন আমাকে জানাবি। আমি নতুন ফোন আর নাম্বার নিয়েছি, নাম্বারটা নিয়ে যাচ্ছি। সেখানেই তোদের সাথে কথা হবে। সিয়াম বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয় মুচকে হাসতে থাকে। নিলয়ের সেদিন কম্পিউটার নষ্ট করে নিলয় অনেক কেঁদেছিল, কারণ নিলয় ছিল হ্যাকারদের বস। তার দুজন সঙ্গী ছিল, তারা হলো সিয়াম আর মাসুম। নিলয়কে যখন বাসা থেকে তাড়িয়ে দেয় তখন সে সোজা এদের কাছেই আসে। নিলয়কে ওরা নিজেদের কাছে রেখেছিল। প্রথম 1.5 বছর ওরা অনলাইনে কত কিছু করেছে। মানুষকে নিয়ে তারা গেম খেলেছে, টাকার উপরে শুয়েছে। নিলয়দের একটা পাওয়ার দরকার ছিল, আর সেই পাওয়ারটা নাম ছিল কোনো সরকারি অফিসার হওয়া। নিলয় সেটাই করে। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল সাইট হ্যাক করে সেখানে এত বেশি বার অ্যাটাক দেয়, পুরো সাইট নিজেদের কন্ট্রোলে নিয়ে রাখে ওরা। সেখান থেকে সেনাবাহিনীর মেজরের নাম্বার পায়। নিলয় তার গ্রামে তার অ্যাসিস্ট্যান্টদের মিথ্যে গল্প শোনায়। আসল গল্পটি নিলয়, মাসুম আর সিয়াম জানে। নিলয় তার অতীত কল্পনা করে হাসতে থাকে, কিন্তু নিলয় সেই অতীত এখন প্রকাশ করতে চায় না। সময় মতো অ্যানাকোন্ডার সাথে সে গেম খেলে তাকেই নিজের মাইন্ড গেমে ফেলবে। অ্যানাকোন্ডা চেয়ারে বসে সিগারেট টানছে, ওর পিছনে 5 জন লোক দাঁড়িয়ে। অ্যানাকোন্ডা হাসতে থাকে, কারণ অ্যানাকোন্ডা নিলয়ের প্রতিটি পদক্ষেপ জানে। নিলয় কোথায় আছে, কি করছে সেটা বুঝতে পারে অ্যানাকোন্ডা। নিলয়ের সাথে শত্রুতা কেন? অ্যানাকোন্ডা জানে কেন নিলয়ের সাথে শত্রুতা আছে তার, যেটা বাহিরের কেউ জানে না। অ্যানাকোন্ডা এখন হাসছে, তার কারণ হলো নিলয় তার সব ফোর্সদের বলেছে হাসপাতাল, মার্কেট, শিশু পার্ক, পাবলিক প্লেস, মাদ্রাসা, স্কুল, কলেজ তার ফোর্স পাঠানো হয়েছে। কিন্তু অ্যানাকোন্ডা এই খবরটা তখনই জানে, তাই সে নতুন প্ল্যান করে। একবার সে বুড়োদের মেরেছে, এরপর সে সিদ্ধান্ত নেয় শিশু পার্কে বিকেলে বয়স্ক ব্যক্তিরা জগিং করতে আসে, সেখানে ব্লাস্ট করাবে। অ্যানাকোন্ডা বোম বানানোর জন্য তার লোকদের ডেকেছে। সে বলে, বয়েস রেডি হয়ে যাও, শিশু পার্কে বাচ্চাদের সাথে বয়স্কদেরও উড়াতে হবে। এবার শিশু পার্কে টার্গেট করছি। সবচেয়ে বড় পার্ক হলো সেক্টর পার্ক। সবাই আমরা সেখানে গিয়ে বাচ্চাদের ব্যাগে বোম রাখবো, তারপর আমি নিজের দায়িত্বে ব্লাস্ট করব। সবাই রেডি? অ্যানাকোন্ডার কথা মতো সবাই বোম বানাতে থাকে। অ্যানাকোন্ডা কে, সে কেন নিলয়ের পেছনে পড়েছে, তার বিশেষ কারণ তো আছে, যেটা নিলয় জানে আবার অ্যানাকোন্ডাও জানে। নিলয় নিজের মতো প্ল্যান করছে, আর অ্যানাকোন্ডা এবার খেলবে অন্যভাবে। মানুষ মারার জন্য দায়িত্বহীনতার কারণে নিলয়কে অপমান করা হবে। জনগণ আন্দোলন করবে। অ্যানাকোন্ডা আন্দোলনে বোম ব্লাস্ট করার প্ল্যান করেছে। সে সিগারেট টানতে টানতে নিলয়কে উদ্দেশ্য করে বলে, নিলয়, এক ডালে 3টে পাখি, একটা গুলিতে একটা পাখি মরবে, কিন্তু একটা বোমে সবগুলো পাখিও মরে পড়বে। তুমি আর তোমার টিম হলো সেই পাখি। সময় হলো তোমাদের অফিসটাকেই ধ্বংস করবো, এটা আমার চ্যালেঞ্জ। নিঝুম রাতের আধারে শয়তান বের হলে কুকুর যখন দেখে তখন ঘেউ ঘেউ করে ওঠে। শয়তান যখন তার ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে কুকুরের দিকে তাকালে কুকুর ভয়ে কেঁদে ওঠে। আমি শয়তান, তোমাকে ধ্বংস করতে আসছি, পারলে তুমি আমাকে খুঁজে বের করো। আই এম দ্য ডেভিল হ্যাকার, মিস্টার অ্যানাকোন্ডা। নিলয়, আই এম কামিং। নিলয় জোরে হাসতে থাকে। হ্যাকারের লুকোচুরি দেখতে নিলয়ের এখন বেশ ভালো লাগছে। নিলয়কে সে
চ্যালেঞ্জ দিয়েছিল। নিলয়কে না জেনেই অ্যানাকোন্ডা জানেই না নিলয় একজন হ্যাকার। ফারজুক সাহেব কম্পিউটার নষ্ট করে, তারপর নিলয় মন খারাপ করে থাকতো। সেই ঘটনার 2 মাস পর নিলয় বাহিরে গিয়েছিল। রাতে রাহিকে দেখতে পায় গলাতে ফাঁস দিয়েছিল। নিলয় তাকে আটকায় আর সেসব তন্ময় ভিডিও করে সবার সামনে প্রেজেন্ট করে। দোষ হয় নিলয়ের। রাহির সাথে তন্ময়ের সম্পর্কের ফলে রাহি সুইসাইড করতে যায়, কিন্তু মাঝখানে ফেঁসে যায় নিলয়। ফলে ফারজুক তাকে বাড়ি থেকে বের করে দেয়। নিলয় তখনই ঢাকাতে এসে মাসুমদের সাথে থাকে। সিয়াম আর মাসুম এসেছে মার্কেটে। এখানে 100-র বেশি ইলেকট্রনিক্স এর দোকান আছে। এত দোকান ওরা কিভাবে খুঁজে বের করবে? তবুও মিশন কমপ্লিট তো করতেই হবে। দুজন নেমে পড়ে কাজে। এদিকে অ্যানাকোন্ডা এসেছে এখানে। তার আজকে মেমোরি লাগবে, কারণ আজকের মিশনটা হবে নিলয়ের জন্য শেষ দিন। কারণ নিলয়কে পাঠাতে হবে অনেকগুলো ভয়েস। নিলয় এখন শহরের বাইরে আছে। লোকেশন সেটাই দেখিয়েছিল, কিন্তু নিলয় কোথায় যেন গিয়েছিল। একটা সেটআপ রুম ছিল। এরপর হুট করে লোকেশন চেঞ্জ হয়। নিলয়কে ঢাকার বাইরে দেখায়, কিন্তু অ্যানাকোন্ডা জানে না সেখানে একটি ফেক লোকেশন চিপ লাগানো হয়েছে। অ্যানাকোন্ডা 5টা মেমোরি কার্ড কিনে চলে যায়। সিয়ামরা খুঁজতে খুঁজতে জনতা ইলেকট্রনিকের দোকানে আসলো। গরমে ওদের অবস্থা খারাপ। কি চাই ভাই? মেমোরি কার্ড লাগবে। মেমোরি তো ছিল, মাত্র ফুরিয়ে গেছে। একজন 5টা নিয়েছে। জানি না, সে প্রায় দিনে অনেকগুলো করে মেমোরি কার্ড কিনে নিয়ে যায়। ও, আপনাকেই তো খুঁজছি আমরা। মানে? আমি সিআইডি। এই যে কার্ড। স্যার, আমি কিছু করিনি। সেটা তো পরে বুঝবো। তোর দোকানের আশেপাশে সিসিটিভি ক্যামেরা আছে? হ্যাঁ, আমার দোকানে আছে। ওই যে দেখুন। আচ্ছা, দেখছি ফুটেজ। গত 1.5 মাসে সবগুলো ফুটেজ চেক করতে হবে। দেখে জানাবি কোন ব্যক্তি মেমোরি কিনতে আসে। ঠিক আছে স্যার। ওরা 3জন মনিটরের সামনে বসলো। সিয়াম সিনগুলো কাট করে দেখতে থাকে, কারণ দোকানি জানিয়েছে সে কখন কখন আসে। মাসে খানিকের ভিতরে 3 বার এসেছে। দোকানি বলে, স্যার, এই লোকটা, এই যে উনি আসে অনেকগুলো মেমোরি কিনে নিয়ে যায়। ও, তাহলে তুমি চান্দু এমনটা করো? জানতাম না তুমি এত বড় খেলোয়াড়। কিন্তু তুমি নজরে পড়ে গেছো হার্কলিস দ্য ডার্ক টিমের কাছে। এবার তুমি বেঁচে দেখো। স্যার, আমি কিছু আর জানি না। শ্যামু, কি করব? দোকানিরে তুলে নিয়ে যাব নাকি? হ্যাঁ, থানাতে চালান করে দিতে হবে এটারে। না থাক, ছেড়ে দেই। শোন, তোকে ছেড়ে দেবো যদি তুই কাউকে কিছু না বলিস। কেউ যদি তোর কাছে জানতে চায়, বলবে তুই কিছু জানিস না। ঠিক আছে স্যার। ওরা সিসি ক্যামেরার ফুটেজ কালেক্ট করে নিয়ে আসে। বেশি কষ্ট করতে হয়নি ওদের। নিলয়ের নতুন নাম্বারে মেসেজ করে সবকিছু জানিয়ে দেয় মাসুম আর সিয়াম। সাথে সিসিটিভি ফুটেজও আছে। শুভ্রকে কল দেয় নিলয়। শুভ্রকে বলে, তোমাকে যে লোকেশন দিয়েছিলাম খুঁজে পেলে? জি স্যার, পেয়েছি। এটা একটা বন্ধ পাবলিক টয়লেট, কিন্তু এর ভিতরে আসল রহস্য। বুঝে গিয়েছি। আচ্ছা, আজকে রাতেই মিশনে যাব। নিলয় ফোন কেটে দেয়। সময় পেরিয়ে যায়। অ্যানাকোন্ডা অনেকগুলো বোম বানিয়ে ফেলেছে। এবার পালা শিশু পার্কে গিয়ে বোম ব্লাস্ট করানো। নিলয় জানে না অ্যানাকোন্ডার প্ল্যান কি, আবার অ্যানাকোন্ডা জানে না নিলয় তাকে চিনে ফেলেছে। নিলয় অফিসে বসে আছে। দারোয়ান আসে তার কাছে। একটা পুতুল দিয়ে যায় দারোয়ান। সেখানে একটি কাগজে লেখা, মিস্টার অফিসার, সময় হয়ে এসেছে গেমসটা শেষ করার। আজকে আমার ডে, কালকেও আমার ডে, তবে কালকে হবে তোমার জন্য শেষ দিন। আমি কে খুঁজে পাবে না কখনো, তাই গেমসটা হার মেনে নাও। বিদায় অফিসার। বুম। বিকাল হয়েছে। হঠাৎ খবর আসে শিশু পার্কে বোম ব্লাস্ট করানো হয়েছে। নিলয়ের কাছে সবার আগে খবর এসেছে। নিলয় বুঝতে পারেনি অ্যানাকোন্ডা এরকম একটি প্ল্যান করবে। নিলয় জানে এরপর ওর পালা। নিলয় সব অফিসারদের সেখান থেকে চলে যেতে বলে। তারপর পুতুলের আওয়াজটা শুনতে পায় নিলয়। নিলয়, তুমি আমার থেকে অনেক ছোট। ছোট কেন বলছি জানো? কারণ তুমি আসলে রহস্যের জগতে এখনো বাচ্চা। তোমাকে নিয়ে খেলে মজা নেই। তুমি একদমই বোকার হাদারাম। শুধু গায়ের শক্তি আছে, কিন্তু তুমি খেলতে পারো না। তোমার সময় শুরু হয়ে গেছে। নিলয় মুচকি হাসলো। সিয়ামকে মেসেজ করে জানিয়ে দেয় কি করতে হবে।
সিয়াম অ্যানাকোন্ডার ফোনে একটি মেসেজ দেয়। অ্যানাকোন্ডা রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট জ্বালিয়েছে। মেসেজ আসতেই সিন করে, সেখানে লেখা দেখতে পায়, তোর আসল নম্বর এটাই তো? পারলে তুই আমার লোকেশন খুঁজে বের কর বাচ্চা। তোমার অফিস একটা বাথরুমের রুমের মতো বানানো, তাই না? চাইলে সেটা বোমা দিয়ে উড়িয়ে দিতে পারি। তোমার কি মনে হয় আমি জানি না তুমি কে? এই হ্যাকারের লুকোচুরিতে তুমি বাচ্চা, আমি না। মাইন্ড গেম তুমি খেলোনি, তোমাকে খেলানো হয়েছে। তোমার বাবার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। কাম ডাউন। আমার জন্য নয়, বরং তোমার জন্য শুরু হলো। তুমি ঠিক করো, আমি তোমার ঠিকানায় আসবো নাকি তুমি আমার ঠিকানাতে আসবে। সিদ্ধান্ত তোমার। তবে আর লুকোচুরি নয়। তোমার লোকেশন আমি 2 দিন আগে ট্র্যাক করে ফেলেছি। এবার তুমি জানো কি করবে। সিদ্ধান্ত তোর, কাজ আমার। নিলয়ের মেসেজ পড়ে অ্যানাকোন্ডা হাত পা কাঁপছে। সে বুঝতে পারে না তার এমন সিক্রেট কিভাবে ফাঁস হলো। নিলয়কে সে এবার সরাসরি মেরে ফেলবে, তাই ওর লোকদের সবাইকে ডেকেছে একটা বিল্ডিং এ। অ্যানাকোন্ডা মেসেজ দেয়, ঠিক আছে, চলে আসো শহরের মাঝে যে ভাঙা বিল্ডিং এর 6 তলায়, সেখানেই দেখা হবে। সময় মাত্র 1 ঘন্টা। নীলয় হাসতে থাকে। অ্যানাকোন্ডা আগেই যে সেখানে গিয়েছিল, নীলয় সেটা জানে। নীলয় রেডি হয়। বহু বছর পর সে হ্যাকার স্যুট পরে নিল। পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে। এই মিশনে আর্মি ফোর্স নেবে না সে, নীলয়ের পার্সোনাল মিশন। নীলয় ঘুরে তাকাতেই দেখে ফাহি এসে দাঁড়িয়েছে। নীলয় ফাহিকে দেখে বলে, তুমি এই রুমে? কোথায় আছো এত রাতে? এক শিকারীকে ধরতে। সে নিজেকে বড় শিকারী মনে করে, কিন্তু সে রাস্তার একটা কুকুর ছাড়া কিছুই না। কি বলছো এসব? তোমাকে মাঝে মাঝে অনেক ভয় করে। তোমাকে নিয়ে হোমকের ছুটি দেখলে গা শিউরে ওঠে। কি হবে তোমার? তোমার সাথে বিয়ে হবে দ্রুত, অপেক্ষা করিও। কিন্তু যাচ্ছ কোথায়? ওটা জাহান্নাম ছাড়া কিছুই না। বাই। নীলয় রুম থেকে বের হয়। সিয়াম আর মাসুম সব রেডি করে নিয়েছে। নীলয় একটা বাইকে করে সোজা চলে আসে সেই বিল্ডিং এ। নীলয়ের মুখে মাস্ক। নীলয় বাইক রেখে হেঁটে হেঁটে 6 তলাতে আসলো। চারপাশে কালো পোশাক পরা গার্ড দাঁড়িয়ে আছে। নীলয় আসতেই কয়েকজন এসে নীলয়কে চেক করে। নীলয়ের চোখ দুটো দেখা যাচ্ছে। নীলয়ের থেকে কয়েকটা পিস্তল পায় ওরা। নীলয়কে একটা চেয়ারে বসতে বলে। অ্যানাকোন্ডা আসলো। নীলয়ের দিকে তাকিয়ে সে অবাক হয়, কারণ তার গায়ে যে পোশাক, সেই পোশাকের উপরে লেখা দা ডার্ক হারকিউলিস। অ্যানাকোন্ডা ভয় পায়, কারণ নীলয়কে যতটুকু না চেনে সে তার থেকে বেশি চেনে হারকিউলিসকে। কারণ ডার্ক ওয়েভে হারকিউলিস একটি আতঙ্কের নাম। তার মানে নীলয় হারকিউলিস। অ্যানাকোন্ডা চেয়ারে বসলো। নীলয় বসলো। অ্যানাকোন্ডা বলে, এখন বুঝতে পেরেছি তুই আমাকে কিভাবে ট্র্যাক করছিস। কারণ তুই নিজেই হ্যাকার। অনেকগুলো প্রশ্ন তোর ভিতরে, তাই না? তোর ভয়েস এমন কেন মনে হচ্ছে? মুখে মাস্ক। কি দরকার মাস্ক পরার? কারণ তোকে মারতে আমার মাস্ক খোলার দরকারও পড়বে না। আমার মা বাবা বোনকে মেরেছিস, তোকে আমি মেরে ফেলবো। মশা যখন মরতে চায় তখন সে রক্ত খেতে বসে আর উঠতে পারে না। সে চায় তাকে মারি। তোকে এখানে ডেকেছে মারতে, কারণ তুই আমার বাবাকে মেরেছিলি। এই জন্য আমিও তোর বাবাকে, তোর পরিবারকে মেরেছি। শত্রুতা শেষ হওয়ার দরকার ছিল। তোর মুখে মাস্ক কেন? আমি তো জানি তুই কে। মাস্ক খোলা যাবে না। দেখ, তোর বাবা নিজেই নিজের মৃত্যু ডেকে এনেছিল। সে ছিল একজন ড্রাগস ডিলার। ওর টাকা হাতিয়ে নিয়েছিল প্রায় 100 কোটি। কিন্তু সেটা তুই জানিস কিভাবে? আমি তো জেনেছিলাম নিলয় ও হ্যাকার করেছে এইসব। গাধা, সেই হ্যাকারটা তো আমি নিজেই। ও, তার মানে তুই সবকিছু করছিস। আমার বাবা তোর কোনো ক্ষতি করেনি? অ্যানাকোন্ডার কথা শুনে নীলয় জোরে হেসে দেয়। ওর হাসির শব্দ শুনে অ্যানাকোন্ডা অবাক হলো। নীলয় হাসতে হাসতে বলে, তোর বাবা আর্মির মেজর। যখন আমরা প্রথমবার বর্ডার থেকে ড্রাগ আটকেছিলাম, সেদিন উনি হুট করে আমাদের সবার প্রমোশন দেয়। ঘটনা কি? তারপর উনি আমাদেরকে আকাশের বাবার কাছে মিশনে পাঠায়, কারণ সে চেয়েছিল মেরে ফেলতে আমাদের। পারেনি, আমরা জিতে এসেছিলাম। তোর বাবা আমাদের সবাইকে ক্রসফায়ার করে মারতে চেয়েছিল, পারিনি সেখানেও। তারপর আর কি, তোর বাবাকে মারতে বাধ্য হই। তারপর আমি হয়ে যাই আর্মির মেজর। কিন্তু তোকে আর বাঁচিয়ে রাখবো না। ভয়েস
অ্যানাকোন্ডা কথাটা বলার সাথে সাথেই নিলয়কে এসে তিনজন মারতে থাকে। নিলয় জুতার ভেতর থেকে চাকু বের করে তিনজনকে মারতে থাকে। অ্যানাকোন্ডার কাছে আসতে যায়, ঠিক তখনই অ্যানাকোন্ডা একটা সুইচ চাপ দেয়। তখনই নিলয়ের চেয়ারে থাকা বোমটা ব্লাস্ট হয়। নিলয় ছিটকে গিয়ে দূরে পড়লো। অ্যানাকোন্ডা দৌড়ে যায়, নিলয়ের দিকে তাকিয়ে বলে, শালা আমার বাবাকে মেরেছিলি ব্ল্যাকমেল করে, আর আমি জানি না ভেবেছিস? গল্প কত বানাবি? আমি জানি আমার বাবার পার্সোনাল বিষয় হ্যাক করে তাকে ব্ল্যাকমেল করে চাকরি নিয়েছিলি, যা আমার বাবাকে গিয়ে বলবি আমি প্রতিশোধ নিয়েছি। অ্যানাকোন্ডা উঠে দাঁড়ায়, কোমর থেকে পিস্তল বের করে পিস্তলে যতগুলো গুলি ছিল নিলয়ের বুকে সব কয়টা শুট করে। নিলয় কয়েক সেকেন্ডের ভিতরে মারা যায়। অ্যানাকোন্ডা চেয়ারে এসে বসলো। সিগারেট জ্বালাতেই দেখতে পায় অনেকগুলো ধোঁয়ার বোম এসে ওর সামনে পড়ে। অ্যানাকোন্ডা ভয় পায়, ভয় চিৎকার করতে যাবে, কিন্তু সে কিছু টের পায় না। 2 মিনিটের ভিতরে ধোঁয়াগুলো সব সরে যেতে দেখতে পায় একটা চেয়ারে নিলয় বসে আছে, ওর লোকগুলো মরে পড়ে আছে। অ্যানাকোন্ডা ভয়ে উঠে দাঁড়ায়, তখন টিকটিক করে শব্দ হয়। সে আবার বসে চেয়ারে। অ্যানাকোন্ডা বলে, নিলয় তুই বেঁচে আছিস? তোকে আমি মেরে ফেললাম। নিলয় হাসতে হাসতে মুখের উপর থেকে মাস্ক খুললো, তারপর ইশারা করে ফিয়ামকে আগের নিলয়ের উপর থেকে মাস্ক সরাতে। নিলয়ের কথা মতো মাস্ক সরায় ফিয়াম। অ্যানাকোন্ডা দেখতে পায় এটা তারই অ্যাসিস্ট্যান্ট। নিলয় হাসতে হাসতে বলে, কি খবর মিহান? ভেবেছিস তোকে চিনতে পারবো না? তোকে তো অনেক আগেই চিনতে পেরেছিলাম। তোর বাবা অপকর্ম করেছিল, তাকে বলেছিলাম আমার একটা চাকরির প্রয়োজন। ও তার আগে বলি, তোর বাবা মেজর সিরাজ ছিল আর্মির প্রধান জেনারেল, কিন্তু সে হ্যাকার খুঁজছিল। তিনি বিডির বড় ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেবার জন্য এমন প্ল্যান করেছিল। আমাদের নিজেদের সেভের জন্য যখন একটা চাকরির দরকার পড়ে, তখন তার কাছে বলেছিলাম একটা চাকরি দিতে। তোর বাবা আমাদেরকে চিনতেই পারে না, বলে এসবের প্রয়োজন নেই। পরে আর কি, তিনি বিশ্বাসঘাতকতা করলো, আমরাও তার সাথে সেম গেমটাই খেললাম। এরপর তাকে মেরে ফেলতে বাধ্য হই, কারণ সে আমাদের সবকিছু সবাইকে জানাতে চেয়েছিল। তাকে বলেছিলাম কোনো ক্ষতি আমরা করব না, কিন্তু তোর বাবা শোনেনি। আন্ডারওয়ার্ল্ডে আমাদের মারার জন্য তিনি টাকা লাগিয়েছিল, কিন্তু যাদেরকে টাকা দিয়েছিল তাদের সব কিছু হ্যাক করে তোর বাবাকে মারি। কিন্তু তুই সব জানলি কিভাবে? তোর কথা তো কখনো জানিনি। ওনার কোনো ছেলে আছে সেটা জানতে পারিনি কখনো, আর তুই যে ওনার ছেলে কখনো তা বুঝতে পারিনি। মিহান হাসে নিলয়ের কথা শুনে, কারণ মিহান ছিল নিলয়ের অ্যাসিস্ট্যান্ট মেজর। মিহান হলো জেনারেল সিরাজের ছেলে। সিরাজ যখন মারা যাবে তার আগে সবকিছু ভিডিও করে রাখে তার রুমে। এরপর সে ভিডিও মিহান খুঁজে পায়, তারপর নিলয়কে মারার প্ল্যান করে। হারুনের লোকদের টাকা দিয়ে নিলয়ের বাড়িতে বোম সেট করে মিহান বলে, আমি তোর মা বাবাকে মেরেছি, তোর বোনকেও মেরেছি, গেম ওভার। কিন্তু আমার সাথে ভালোই গেমস খেলেছিস। আমি হলাম হ্যাকার, এখন আর্মি জেনারেল মেজর। ভুল জায়গাতে হাত দিয়েছিলি, যা উপরে তোর বাবাকে বলে দিবি নিলয় পাঠিয়েছে। তারপর নিলয় গুলি করে মিহানকে। নিলয়ের মিশন শেষ। নিলয় সেখান থেকে চলে আসে। তারপর 10 পর্যন্ত গুনতে বিল্ডিং এ বোম ব্লাস্ট হয়। নিলয় সাংবাদিক সম্মেলনে আসলো, তারপর বোম ব্লাস্টকারীর কথা বলতেই শুরু করলো। নিলয় বলে, সে ছিল একজন ভিনদেশী। কালকে তার সাথে আমার টিমের গোলাগুলি হয়, সে নিজের বোমে নিজেই ব্লাস্ট হয়ে মরে গেছে। নিলয় ফাহির কাছে আসলো। নিলয় বলে, এবার আর কোনো ভয় নেই, তোমাকে বিয়ে করতে পারবো। তাহলে চলো বিয়ে করি। ফাহির কথা শুনে নিলয় মুচকি হাসলো। দুজনেই গ্রামের বাড়ির দিকে রওনা দেয়। পেছনে কতগুলো সিকিউরিটি গাড়ি। গ্রামে নিলয় আর ফাহিমের বিয়ে হবে।